আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, একটা দুইটা মিনিট ওয়েট করেন, সবাই জয়েন দেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আপনারা আমাকে একটু বলেন যে আমার চেহারা বা আমার কথাবার্তা আপনাদের কাছে, চেহারা না, আমার চেহারা তো খুব বেশি আমি জানি, আমার কথাবার্তা আপনাদের কাছে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, আমার কথাবার্তা, আমার ডিসপ্লে আপনারা কি ঠিক কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমার কথাবার্তা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, জাস্ট এতটুকু আমাকে বলেন যে ভাই আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। এটা একটু আমাকে এনশিওর করেন যে কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, আনাস আলী, উম্মে সালমা, ইয়াসির হুসাইন আছে, যাই হোক আপনারা আমাকে একটু জানান। ভাইয়া পিকের ওটা আপনি কিনা। আচ্ছা, আমরা একটু পরে ক্লাস শুরু করতেছি, একটা দুইটা মিনিট সবাই জয়েন দেখ, মাত্র 33 জন, সবাই আসুক, তারপরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। একটা মিনিট ওয়েট করেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? ক্যামেরা একটু দূরে নিয়ে গেলে মনে ভালো হয় না? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ডিসপ্লে একটু বাঁকা মনে হচ্ছে, ডিসপ্লে বাঁকা দিয়ে কোনো কিছু হবে না, আমাকে বাঁকা দেখার দরকার নাই। তোরা কথাবার্তা বুঝতে পারছিস কিনা, এটা হচ্ছে কথা। আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, বা আমি ক্লাসে যেটা পড়াই দিয়েছি হোয়াট এভার যেটাই হচ্ছে সেটা তোরা ঠিক মতো ডেলিভার করতে পারছিস কিনা, এটা হচ্ছে আমার কথা। তো আমরা একটু আসি, আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 5, মূলত পুরো ক্লাসটাই হবে চ্যাপ্টার 5 নিয়ে। যদি আমি সময় পাই তাহলে আমি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, যদি সময় না পাই তাহলে চ্যাপ্টার 2 নিয়ে আমি কোনো প্রকারের আলোচনা করব না। আমার কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? লাইট অফ করেন, আপনার চেহারা চমকাইতেছে। আচ্ছা, আমার চেহারা দেখার দরকার নেই, আমার কথাবার্তা ঠিক মতো বুঝতে পারতেছো কিনা আপনারা এটা বলো আমাকে একটু, কথাবার্তা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? ভাইয়া সুন্দর লাগতেছে, আমি তো বড় বিশ্রী রোদ। স্নিগ্ধা মজুমদার ভাইয়া নমস্কার। হ্যাঁ ভাইয়া, তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, আমার অনেকদিন পর কথাবার্তা হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা একটু শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের আজকের মূলত চ্যাপ্টারটা হচ্ছে অ্যারেকে নিয়ে। তো অ্যারেটা পড়ার আগে আমরা আসলে একটু প্রোগ্রামিং এর বেসিক কথাবার্তাগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো নিয়ে একটু ফার্স্টে আলোচনা করব, এরপরে আমরা অ্যারেতে যাব। আমাদের এখানে আজকের টপিকের মধ্যে আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামিং। আফটার দ্যাট আমরা দেখবো হচ্ছে আমাদের কিছু প্রোগ্রামিং এর এমসিকিউ আছে, কিছু কঠিন কঠিন এমসিকিউ আছে, এগুলো দেখবো। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে ভাইয়া অ্যারে, আর হচ্ছে লুপিং স্টেটমেন্ট একটু দেখবো। লুপিং স্টেটমেন্টের মধ্যে আমরা দেখবো হচ্ছে ফর লুপ অ্যাজ ওয়েল এস হোয়াইল লুপ, আর এটা দেখবো হচ্ছে ডু হোয়াইল লুপ, আর এটা দেখবো হচ্ছে ইফ গোটো। আজকের ক্লাসে যেগুলো করাবো এগুলোর বাইরে যদি প্রোগ্রামিং এ কোনো কিছু আসে তাহলে আমাকে ভাই একটু বলিও, আমি আমার কানকারি তারে খাওয়াই দিব। সোজা কথা হচ্ছে এতটুকু, যে এর বাইরে কোনো কিছু আর আসবে না। আচ্ছা, তানজিদ তাসিম দা নেই, এটা সে। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে একটু প্রথমে কিছু এমসিকিউ টার্মগুলো নিয়ে আলোচনা করি। আমাদের সি প্রোগ্রাম পড়ার আগে আমাদের মেমোরি সম্পর্কে একটু জানা লাগবে ভাইয়া। মেমোরি হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। যেটা স্থায়ী মেমোরি সেটাকে বলে নন ভোলাটাইল মেমোরি, আর যেটা অস্থায়ী মেমোরি সেটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। এই দুটো থেকে প্রায় কোশ্চেন আসে যে কোনটা স্থায়ী মেমোরি কোনটা অস্থায়ী মেমোরি। আমি আবার বলতেছি, যেটা অস্থায়ী সেটাকে বলা হইতেছে ভোলাটাইল, আর যেটা স্থায়ী সেটাকে বলা হইতেছে নন ভোলাটাইল। তোমরা স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে কোনো প্রকারের মানে ভুল করবে না। স্থায়ী মেমোরি কোনগুলো, যেগুলো তুমি মানে কেটে দেওয়ার পরে যাবে না, এটা মোবাইলের মধ্যে থেকে যাবে। যেমন ধরো তুমি মোবাইলে কোনো একটা ছবি তুলছো, তোলার পরে এটা যতক্ষণ পর্যন্ত তুমি ডিলিট করবা না, ওই ছবিটা কি তোমার মোবাইল থেকে ডিলিট হচ্ছে? হবে না। তাহলে এই যে তোমার কেটে দেওয়ার পরে যাচ্ছে না, এই ধরনের মেমোরি গুলোকে বলা হইতেছে স্থায়ী মেমোরি। আর ধরো তুমি মোবাইলের মধ্যে কোনো একটা জিনিস চালাইতেছো, লাইক ধরো আমি আমার মোবাইলটা এভাবে চালাইতেছি, চালানোর পর আমি এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আমি এখানে কি চালাইতেছি না চালাইতেছি দেখা যাচ্ছে না, আমি যদি এটা কেটে দিই তাহলে চলে যাবে না?
এটাকে বলা হয় অস্থায়ী মেমোরি। তাহলে অস্থায়ী মেমোরি এক ধরনের আছে, আর একটা হচ্ছে স্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি কোনগুলো? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, তারপরে তুমি বলতে পারো রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি। কিন্তু স্থায়ী মেমোরি কোনটা? রম, যেটা দিয়ে আমরা মোবাইলের ছবি ডাটা এগুলো সেভ করি, সেটা কি? রম হচ্ছে একটা কি মেমোরি? স্থায়ী। একটা স্থায়ী আর একটা অস্থায়ী, এটা একটু ভালো করে দেখবা, এটা এমসিকিউ তে প্রায় সময় আসে। আচ্ছা, যাই হোক, মেমোরির বিভিন্ন ধরনের গতির কিছু প্রকারভেদ আছে। একটা মেমোরি কোনটার গতি কতটুকু কম, কোনটার গতি কতটুকু বেশি, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আমাদের বিভিন্ন প্রোগ্রামিং স্তরের ভাষা আছে, 5টা স্তরের জাস্ট সালগুলো মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। কি বলছি? 5টা প্রোগ্রামিং স্তরের কি মনে রাখবা? খালি সাল মনে রাখবা, কোনটা কত সালে আসছে। প্রথম ভালো করে মনে রাখো, এটা কিন্তু মনে রাখা খুব সহজ, এমন কোনো কঠিন কিছু না। প্রথমটা হচ্ছে তোমার 1945 সালে, একটা 1945 সালে, বাকিগুলো তারপরে 10 করে বাড়তেছে। 1945, তারপরে 1950, তারপরে 10 বাড়লে কত হবে? 1960, তারপরে 10 বাড়লে কত হবে? 1970, তারপরে 10 বাড়লে কত হবে? 1980। আমি আবার বলতেছি, প্রথমটা হচ্ছে 1945, তারপরে এটা কত? 1950, তারপরে এটা কত? 1960, তারপরে এটা কত? 1970, তারপরে এটা হচ্ছে 1980। দ্যাট মিনস এগুলো 10 করে বাড়তেছে, খালি প্রথমটা 5 বাড়ছে। এই জিনিসটা একটু ভালো করে দেখবা। প্রত্যেকটা প্রোগ্রামিং সাল, এই যে কোনটা কোন সাল কত সালে এটা জেনারেট হয়েছে সেটা তোমার একটু জানা লাগবে। এখান থেকে এমসিকিউ আসে যে কোন ল্যাঙ্গুয়েজের জেনারেশন কত সাল আবিষ্কৃত হয়েছে। আর বলে রাখা ভালো, প্রথম জেনারেশনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় জেনারেশনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যারাই আমার ক্লাস করছো, আমি তোমাদেরকে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এগুলো বলছি, আমরা সামনে আরো আসবে। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1 দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? 0 আর 1 দিয়ে তৈরি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, যেটা প্রথম স্তরের ভাষা। তারপরে আস্তে আস্তে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একটার পর একটা আসবে। আচ্ছা, সাউন্ড দিয়ে হচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, তোমাদের কমেন্ট গুলো একটু নিয়ে আমি, আমার কথাবার্তা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? এটা একটু আমাকে বলবা। এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে, ভাইয়া সব ক্লিয়ার? স্যার আসসালামু আলাইকুম। মাসুদ স্যার, স্লাইডটা দিয়ে দিয়েন। স্লাইডটা আমার ওয়েবসাইটে আছে ভাইয়া। স্লাইডটা হচ্ছে আইসিটি পাঠশালাতে ঢুকলেই তুমি স্লাইডটা পাবা, কোনো সমস্যা নেই, স্লাইড ওয়েবসাইটে আছে। কাজী, আচ্ছা যাই হোক, তো আমরা একটু সাউন্ড একটু ক্লিয়ার হলে ভালো হতো ভাইয়া। আমার সাউন্ডটা মানে আমি মাইক, যদিও আমি বুঝতেছি না আসলে এখানে একটু এই বাইরের একটু নয়েজ বেশি, তারপর আমি নয়েজ ক্যান্সেলেশন অন করা, তারপরও জানি না কি হচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে একটু ভালো করে বলে রাখি ভাইয়া, এই জিনিসটা এমসিকিউতে কুত্তার মতো আসছে। এটা হচ্ছে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ভাইয়া প্রোলগকে ব্যবহার করা হয়। অনেকে এখানে C++ দাগাস, অনেকে সি দাগাস, তারপরে অনেকে হচ্ছে তোর কি দাগাস, HTML দাগাস। HTML কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? HTML কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? যাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম কি? প্রোলগ। এটা যাতে মাথায় থাকে। আচ্ছা যাই হোক, এরপর আমরা পরবর্তী টার্মটাতে আসি ভাইয়া। আমি একটু ক্লাসের মধ্যে ইনফর্মাল ওয়েতে যেভাবে কথা বলি, আমার হাত থেকে বলবো এটা পরে গেল। আমি ইনফর্মাল ওয়েতে ক্লাসে যেভাবে কথা বলি, আমি লাইভ ক্লাসগুলোতেও ঠিক একইভাবে কথা বলি। আমার কাছে আসলে ফর্মালিটি মেনটেন করতেছে না, মেনটেন আমি করি না। তোরা জাস্ট মানে ক্লাস যেভাবে আমি তোদেরকে অফলাইনে করাইছিলাম, অনলাইনেও একই ক্লাস। আচ্ছা যাই হোক, ওয়েবসাইটে ঢুকে টিকতে পাবেন তাই? আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকে টাকা পাবোই আমি, ঠিক আছে। আচ্ছা, অনুবাদের প্রোগ্রাম আমরা জানি, অনুবাদের প্রোগ্রাম 3 ধরনের। কি কি আছে? কম্পাইলার একটা, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে কি অ্যাসেম্বলার। কি কি আছে? কম্পাইলার, ইন্টারপ্রেটার, আরেকটা কি অ্যাসেম্বলার। কি কি বলতেছি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা একটু দেখবা। কম্পাইলার সবগুলো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, সেটা হচ্ছে কম্পাইলার। একবার করে অনুবাদ করে, সেটা হচ্ছে কি ইন্টারপ্রেটার। একবার করে অনুবাদ করতে গেলে সময় বেশি লাগবে, একসাথে অনুবাদ করতে গেলে সময় কম লাগবে। এতটুকু পর্যন্ত এখানে এই দুইটা জিনিস একটু ভালো করে পড়ে রাখবা। কোনটা একসাথে অনুবাদ করে, কোনটাতে সময় কম লাগে, কোনটাতে সময় বেশি লাগে। এর বাইরে এখান থেকে কোনো এমসিকিউ আসবে না। কখনো আসতে পারে। একটা প্রোগ্রামকে তৈরি করার জন্য 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে ইনপুট লাগবে, আরেকটা হচ্ছে সূত্র বা প্রসেস লাগবে, আরেকটা হচ্ছে আউটপুট লাগবে। একটা প্রোগ্রাম তৈরি করার জন্য অংশ কয়টা? 3টা। ইনপুট, প্রসেস, সূত্র। এমসিকিউতে আসে একটা প্রোগ্রাম তৈরি করার কয়টা অংশ? 3টা। কি কি? ইনপুট, প্রসেস, আরেকটা কি আউটপুট। আচ্ছা এটা গেল। এরপরে প্রোগ্রাম তৈরি করার অংশ 3টা। আমি আবার বলতেছি, এমসিকিউতে আসে যদি কোশ্চেন এরকম অংশ কয়টা বলে, একটা প্রোগ্রাম তৈরি করার অংশ কয়টা, তাহলে অংশ হচ্ছে 3টা। কিন্তু একটা প্রোগ্রাম যখন তুমি তৈরি করবা, ওই প্রোগ্রামটার মধ্যে কয়টা ধাপ আছে? ধাপ হচ্ছে ভাইয়া 5টা। ধাপ কয়টা? 5টা। মনে রাখবি, ধাপ কয়টা? 5টা ধাপ। প্রথম 5টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণের মধ্যে থাকবে হচ্ছে ইনপুট, আউটপুট। কোনটা কি ইনপুট? যেমন তো 2টা সংখ্যা যোগ করতেছস, কি করতেছস?
দুটা সংখ্যাকে যোগ করবি, তাহলে দুটা সংখ্যা যখন তুই যোগ করবি, দুটা সংখ্যা যোগ করার সময় একটা সংখ্যাকে ইনপুটে এ নিলি, একটাকে বি নিলি, তারপর আউটপুটে কি পাবি, সাম পাবি, এ বি আর একটা কি সাম। এই যে ইনপুট আর আউটপুটের কোন কোন ভেরিয়েবল গুলো আছে সেগুলো তুই শনাক্ত করে দিচ্ছিস না, এই জিনিসটাকে বলা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। একটা প্রোগ্রাম করার জন্য তুই প্রথমে অ্যালগরিদম লেখোস, প্রোগ্রামটার ফ্লোচার্ট লিখবি, তারপরে প্রোগ্রামটা সি প্রোগ্রাম করবি। আমি যখন তোদেরকে ক্লাসের মধ্যে করাইছিলাম প্রথমে অ্যালগরিদম করাইছি ভাইয়া, তারপরে কি করাইছি, ফ্লোচার্ট করাইছি, তারপরে কি সি প্রোগ্রাম করাইছি। প্রথমে কি সি প্রোগ্রাম করাইছি, আগে প্রোগ্রামটা কিভাবে লিখতে হবে বাংলায় লিখেছি, তারপর তোদেরকে চিত্র আকারে লিখেছি, তারপরে তোদেরকে আমি কি করছি, এটার আউটপুটটা কিভাবে হবে সেটার তোর কোডটা দেখাইছি। তাহলে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে, প্রোগ্রাম ডিজাইন করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড মানে কি জানোস, সুডোকোড মানে হচ্ছে প্রোগ্রামিং কোড। সুডোকোড মানে কি, প্রোগ্রামিং কোড, মনে থাকে জানো। আচ্ছা, অনেক মিস করি ভাই আপনার ক্লাসগুলো আর ডায়লগ গুলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাম কর্নারের লাইটটার জন্য একটু সমস্যা হচ্ছে। বাম কর্নারের লাইটটা ভাইয়া বন্ধ করে দিলে, আমি যে কালার কালা, বাম কর্নারের লাইটটা বন্ধ করে দিলে আমাকে দেখাই যাবে না। এখানে আমি আসলে লাইটিং এর কোনো সেটআপ আনি না, এই জন্য। তো হানিশোরের বেচ টাইম এগুলা এগুলো হচ্ছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, এগুলো এখানে কেন জিজ্ঞেস করতেছো? একদম কথাগুলো বুকে লাগতেছে, তোমার বুকে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার বুকে এত কথা লাগে কেন? মাবরুরা বেগম মনে হয় ওয়েবটা তো একটু ঢুকতেই পারে না, আবার আমি কিসে। আচ্ছা যাই হোক, আমরা পরে কমেন্ট গুলো দেখবো। কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বলে আশা, আপনার কি বলা গেল তোমার। আচ্ছা এদিকে দেখো, সিনটা এখানে প্রোগ্রামিং এ কিছু ভুল হয়। হ্যাঁ, প্রোগ্রামিং এ কিছু ভুল আছে, ভুলটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা তোমাদের মাঝে মাঝে প্র্যাকটিক্যাল আসছে, আমাকে অনেকে কোশ্চেন করতে, ভাইয়া আপনি আমাদেরকে প্রোগ্রামিং এ কয়টা ভুল হয় এটা বলেন নাই। আমি এখন বলতেছি ভাইয়া, প্রোগ্রামিং এ ভুল কয়টা, 3টা। একটা হচ্ছে সিনট্যাক্স ভুল, একটা হচ্ছে লজিক ভুল, তোরা যে ভুলগুলো করস এই ভুলগুলোর কথা বলতেছি। একটা হচ্ছে কি ভুল, সিনট্যাক্স ভুল, আরেকটা কি ভুল, লজিক ভুল, আরেকটা হচ্ছে রান টাইম ভুল। কি কি ভুলের কথা বলছি, সিনট্যাক্স, লজিক, আরেকটা কি রান টাইম। লিখে রাখ খাতার মধ্যে, সিনট্যাক্স, লজিক, রান টাইম। প্রথম হচ্ছে সিনট্যাক্স ভুল কি, এগুলো সবগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমি ক্লাসে পড়াই নাই। এই একটা ভুল, সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স ভুল, এগুলো একটা সিনট্যাক্স এরর, এগুলো আমি ক্লাসে পড়াই নাই, এখানে পড়াই দিচ্ছি। সিনট্যাক্স ভুল মানে হচ্ছে কি জানোস, প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে ব্যাকরণগত ভুলকে সিনট্যাক্স ভুল বলে। যেমন প্রোগ্রামিং এ তুই একটা লাইন লিখছস, সেমিকোলন দেস নাই, তোরা এমসিকিউ আসবে এরকম। তোর এমসিকিউ তো তোরা বলবে যে, তোরে বললো কি ব্যাপার, তোকে বললো এরকম, প্রিন্টএফ রহিম, এই প্রোগ্রামের এই লাইনটার মধ্যে কি ভুল আছে, তুই এখানে কি দেশ নাই, কি দেশ নাই বলতো, একটা সেমিকোলনকে দেশ নাই। এই একটা সেমিকোলন তুই দেশ নাই জানা, এই ভুলটাকে বলা হয় কি, সিনট্যাক্স ভুল। আবার তুই ধর এরকম লিখছস, ইন্টিজার এ বি, তুই সি নামের কোন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করস নাই, কিন্তু তুই জানতে যাচ্ছস প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা সি এর মান কত। তুই প্রোগ্রামকে বললি যে আমাকে সি এর মানটা বের করে দেন স্যার, প্রোগ্রাম বলবে যে ভাই আপনি তো আমাকে এ আর বি এর মান দিয়েছেন, সি এর কোনো মান আপনি আমাকে দিয়েছেন, তাহলে প্রিন্টএফ দিয়ে সি এর মান জানতে যাচ্ছেন কোন দুঃখে। এই ধরনের ভুলকে বলা হয়, তুই ভেরিয়েবল ডিক্লেয়ার করছস এ আর বি কিন্তু মান জানতে যাচ্ছস সি এর, এই ধরনের ভুলকে বলা হয় সিনট্যাক্স এরর। এই ধরনের ভুল করবা না, সেমিকোলন প্রোগ্রাম শেষে দিবা, এই সিনট্যাক্স এরর গুলো করবা না। আচ্ছা, সিনট্যাক্স এররের জন্য ভুলের বার্তা পাওয়া যায়, কি পাওয়া যায়, ভুলের বার্তা কিসের জন্য পাওয়া যায়, সিনট্যাক্স এররের জন্য ভুলের একটা বার্তা পাওয়া যায়। আচ্ছা আমরা সময় নষ্ট না করে আমরা পরেরটাতে চলে যাই। এরপর হচ্ছে এই লজিক্যাল ভুল। লজিক্যাল ভুলে কি হয়, তুই এই গেটার দেন বি এর জায়গায় দেখ, লজিক্যাল ভুলে কিন্তু প্রোগ্রাম রান করবে, সিনট্যাক্স ভুলে প্রোগ্রাম রান করে না, কিন্তু লজিক্যাল ভুলে প্রোগ্রাম কি করবে, রান করবে। তুই এ প্লাস বি এর জায়গায় এ মাইনাস বি দিয়ে দিছস, প্রোগ্রামটা কি রান করবে না, প্রোগ্রাম ঠিকই রান করবে। তুই সেমিকোলন না দিলে প্রোগ্রাম রান করবে না, তুই যদি ভেরিয়েবল ডিক্লেয়ার না করস প্রোগ্রাম রান করবে না, তুই প্রিন্টের বানান ভুল লিখছস প্রোগ্রাম রান করবে না, কিন্তু তুই যোগের জায়গায় গুণ দিয়ে দিছস, তাহলে কি প্রোগ্রাম রান করবে না। তোকে করতে গেছে যোগ করতে, তুই করে দিছস গুণ, কিন্তু লজিক্যালি তো প্রোগ্রামটা রাইট। এই কারণে প্রোগ্রাম এই ধরনের ক্ষেত্রে প্রোগ্রামগুলা রান করে, কিন্তু তোকে করতে বলছে একটা, তুই করে দিছস আরেকটা, এই ভুলগুলোকে বলা হয় কি, লজিক্যাল ভুল। আমি কি তোকে বুঝাতে পারছি, ধর তোরে যাইতে বলছে হচ্ছে যে বাজারে যাই, তোরে বলছে হচ্ছে আলু কিনতে, কিন্তু তুই পেঁয়াজ কিনে আনছস, তুই এমন করে যদি কোনো কিছু কিনে আনছ কিনে আনছস, কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম, তোরে যোগ করতে বলছে তুই গুণ করে দিছস, প্রোগ্রামটা কিন্তু ঠিক তুই গুণের জন্য করছস, কিন্তু তোর কোশ্চেনে করছস যোগের জন্য করতে। এই ধরনের ভুলকে বলা হয় কি, লজিক্যাল ভুল। আমি কি তোদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারতেছি আমি কি বলতেছি না বলতেছি, বুঝছস? একটু কমেন্টে জানাতে ভাইয়া।
আসসালামু আলাইকুম। আমি কি বলছি না বলছি এতক্ষণ পর্যন্ত কিছু বুঝছস? ভাইয়া বল না। তোরা কি বোবা? ক্লাসেও বোবা, এখানেও বোবা, বের বেড়া। এদিকে দেখ, রান টাইম ভুল। রান টাইম ভুল কি বলা হয়? যেমন ধর তুই কোন একটা প্রোগ্রাম লিখতে যাই, তুই বর্গমূল বের করার জন্য এসকিউআরটি আছে, এই ধরনের প্রোগ্রাম গুলোতে কোনো না কোনো জায়গায় ভুল করছস, এই ধরনের ভুলকে বলা হয় তোর কি রান টাইম এক্সিকিউশন ভুল। এগুলো একটু দেখে নিবি। এই দেখছো সাথে আব্দুল্লাহ পোলাটা এখানে ক্লাসে রেকর্ডিং খুঁজে, বেটা অফলাইন ক্লাসে রেকর্ডিং খুঁজে, অনলাইন ক্লাসে রেকর্ডিং খুঁজে, এই কারণ প্রত্যেকটা। আচ্ছা, প্রোগ্রামে ডিবাগিং মানে হচ্ছে প্রোগ্রামে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে এটা খুঁজে বের করাকে বলা হয় কি ডিবাগিং। এতটুকু বললেই হচ্ছে, আর কিছু করা লাগবে না এখানে। ডিবাগিং কি? প্রোগ্রামে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে এটা খুঁজে বের করাকে কি বলে? ডিবাগিং বলে। ভাইয়া লাইটটা অফ করে দেন। আমি লাইট অফ করবো না, আমার খুশি। যাই হোক, এগুলো দেখবা তোমরা। এখন হচ্ছে আমাদের যেগুলো পড়ার কথা আমরা ওগুলোতে চলে যাই। ফ্লোচার্ট অ্যালগরিদম এগুলো আমাদের দেখার দরকার নেই। ফ্লোচার্টের প্রকারভেদ, ফ্লোচার্ট দুই রকম, একটু মাথায় রাখবি। ফ্লোচার্ট কয় প্রকার? পরীক্ষায় আসে কিন্তু এমসিকিউ তে। ফ্লোচার্ট কয় প্রকার? খাতার মধ্যে লিখে রাখ। ফ্লোচার্ট দুই প্রকার। পরে বলবি কৌশিক ভাই পড়ায় নাই, এমসিকিউ তে আসছে ফ্লোচার্ট কয় প্রকার। ফ্লোচার্ট কয় প্রকার বেটা? দুই প্রকার, লিখে রাখ খাতার মধ্যে। ফ্লোচার্ট কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, একটা ছেলে একটা কোশ্চেন করছে যে অপকোড কি। ভাই আমি একটু বলে দিই, অপকোড জিনিসটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। কি আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি একটা নতুন জায়গায় যাই, লিখি এটা, হ্যাঁ এখানে লিখি। অপকোড কি জানতে চাইছে সে আমার থেকে। তো অপকোডের ব্যাপারটা আমি একটু বলি। অপকোড হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে না, আমরা বলছিলাম কি আমাদের দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে ভাইয়া, ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে চারটা অংশ আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কয়টা অংশ? চারটা। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম স্তরের ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্বিতীয় স্তরের ভাষা। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চারটা অংশের মধ্যে একটা অংশকে বলা হয় তোমার লেভেল। তুমি যে যে স্টেটমেন্টের উপরে কাজ করতেছো সেটাকে বলে লেভেল। আর অপকোড, অপকোডের পূর্ণ রূপ হচ্ছে, এখানে চারটা অংশ আছে, লেভেল, অপকোড, আর এটা হচ্ছে অপারেন্ট, আর এটা হচ্ছে কি কমেন্ট। অংশ আছে কয়টা? চারটা। লেভেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। এই অপকোড জিনিসটা হচ্ছে অপারেশন কোড। অপকোডের পূর্ণ রূপ কি? অপারেশন কোড। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোডকে একসাথে অপকোড বলা হয়। আমি তোর এসটিএমএল দিয়ে বুঝাই, তুই এসটিএমএল পারস না ভাইয়া? আতিফ আব্দুল্লাহ, এসটিএমএল এর এসটিএমএল থেকে /html পর্যন্ত পুরোটা একটা কোড না, ফার্স্ট টু লাস্ট। এই ফার্স্ট টু লাস্ট পুরোটাকে একসাথে কি বলা হয়? অপকোড বলা হয়। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলোকে অপকোড বলে। যেমন ধরো তুমি যদি একটা সি প্রোগ্রাম শুরু করো, #include_stdio.h থেকে শুরু করছো, লাস্টে রিটার্ন 0 পর্যন্ত লিখছো, পুরোটা একটা কোড না? ফার্স্ট টু লাস্ট যা আছে সবগুলোকে বলা হয় অপকোড। স্লাইডের লেখা বুঝতেছি না লাইটের জন্য ভাইয়া, একটু সরি আমি এই জিনিসটার জন্য। তুমি একটু পরে দিয়ে যখন আমি এই যে তুলে দিব তখন একটু তুলে নিও। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে আমার লাইটটা অফ করলে একটু প্যারা হয়ে যায় এখানে। হ্যাঁ এই কারণে সরি ভাইয়া। একদমই বোঝা যাচ্ছে না লাইটের জন্য? আমি তো দেখতেছি এখানে মোটামুটি হলেও বোঝা যাচ্ছে, একদম বোঝা যাচ্ছে না এমন তো না। আচ্ছা, একটা ফ্লোচার্টের বিভিন্ন অংশ, এগুলো তোমরা জানো কোনটাকে কোন অংশ বলে না বলে। এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আসলে আমার আলোচনা করার কিছু নাই। একটা ফ্লোচার্টের কয়টা অংশ? সুডোকোড হচ্ছে ভাইয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোডটা আছে এই কোডটাকে বলা হয় সুডোকোড। এগুলো বুঝার কিছু নাই। আচ্ছা ভালো কথা, সি প্রোগ্রামের আবিষ্কারককে তোদেরকে অনেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আসছে, তোরা পারছ না কি কারণে? সি প্রোগ্রামের আবিষ্কারককে, সি প্রোগ্রামের আবিষ্কারকের নাম মনে রাখ, ডেনিস রিচি। এমসিকিউ আসতে পারে। কি নাম? ডেনিস রিচি। আমি আবার বলতেছি, সি প্রোগ্রামের আবিষ্কারকের নাম কি? ডেনিস রিচি। মাথায় রাখবি, সি প্রোগ্রামের আবিষ্কারকের নাম হচ্ছে ডেনিস রিচি। আচ্ছা, সি প্রোগ্রামের বৈশিষ্ট্য ভালো করে দেখে নিবি। সি প্রোগ্রামের মধ্যে আচ্ছা একটা জিনিস, এখানে একটা লাইন আছে দেখ, সি প্রোগ্রামে অবশ্যই একটা ফাংশন থাকতে হবে।
সি প্রোগ্রাম কখনো ফাংশন ছাড়া তৈরি হতে পারে না। এক্সাম্পল কি হতে পারে? বল ভাইয়া একটা এক্সাম্পল দেন তো। তুমি যখন কোনো একটা প্রোগ্রামকে লিখো, আমি কি বলছি সি প্রোগ্রামে অবশ্যই একটা কি থাকতে পারবে? ফাংশন থাকতে হবে। মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রামে কোনো কিছু লেখা যায়? সি প্রোগ্রামে অবশ্যই একটা ফাংশন লাগবে, মেইন ফাংশন, মনে রাখবি। আমাদের বর্তমান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা পসিবল না। তাই মেইন ফাংশন একটা ফাংশন না, সেই কারণে সি প্রোগ্রামে একটা কি লাগে? ফাংশন লাগে। আচ্ছা বলতো সি প্রোগ্রামে ফাংশন কারা কারা? সি প্রোগ্রামে ফাংশন হচ্ছে তারা যাদের সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে। সংক্ষিপ্ত কথাই বলে দিলাম। সি প্রোগ্রামে ফার্স্ট ব্র্যাকেট কারা? সরি, ফাংশন কারা? যাদের সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে তারা সবাই ফাংশন। যেমন মেইন একটা ফাংশন, মেইনের সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে। এসকিউআরটি একটা ফাংশন। এসকিউআরটি মনে আছে? রুট করছিলাম তো, রুটের কথা বলছিলাম না? এসকিউআরটি একটা ফাংশন। তারপরে কি এই পাও, পিওডব্লিউ, পাও, পাওয়ারের জন্য পাও একটা ফাংশন। এগুলোকে ফাংশন কেন বলা হয়? কারণ এগুলোর সাথে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে। এগুলো করে নিবি সি প্রোগ্রামের। আচ্ছা ভালো কথা, সি প্রোগ্রামে কি কি করতে হয়? হ্যাশ ইনক্লুড stdio.h। এই stdio.h এর একটা হেডার ফাইল। এটা কি ফাইল? এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটার কাজ হচ্ছে, এটা একটা লাইব্রেরি ফাইল। আমরা হেডার ফাইলের কাজ stdio.h এর কাজ এটা কি করে? তোরে কোশ্চেনে বললো, খ নাম্বার কোশ্চেনে বললো ভাইয়া stdio.h সম্পর্কে বুঝাই লাগো। তুই বললি যে কৌশিক ভাই একসময় আমাকে stdio.h পড়াইছিল, কি জানিছিল, এটা একটা হেডার ফাইল। মনে আছে? নামটা তো সুন্দর, লিখে দিলাম, এটা একটা হেডার ফাইল। কিন্তু আসলে এটার কাজ আছে। কাজটা কি? stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কি বলছি বল? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা কি নিবে? ইনপুটও নিবে, আবার কি নিবে? আউটপুটও নিবে। দেখি বলতো, ইনপুটের জন্য আমরা কোন ফাংশনকে ব্যবহার করতাম? প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করতাম না ইনপুটের জন্য? মনে আছে? ইনপুটের জন্য কারা ব্যবহার করতাম? প্রিন্টএফ আর স্ক্যানএফ ব্যবহার করতাম। আউটপুটের জন্য কারা ব্যবহার করতাম? আউটপুটের জন্য শুধু প্রিন্টএফ ব্যবহার করতাম। ইনপুটের জন্য কি করতাম? প্রিন্টএফ স্ক্যানএফ দুইটাই ব্যবহার করতাম। আউটপুটের জন্য কি ব্যবহার করতাম? শুধু প্রিন্টএফ ব্যবহার করতাম। এই যে ইনপুটের জন্য প্রিন্টএফ স্ক্যানএফ, আউটপুটের জন্য প্রিন্টএফ, এগুলো যদি stdio.h না লিখি তাহলে কাজ করবে না। আমাদের ইনপুটের জন্য প্রিন্টএফ আছে না, স্ক্যানএফ আছে না, আউটপুটের জন্য শুধু কি আছে? প্রিন্টএফ আছে না। এগুলো কার কারণে কাজ করে? stdio.h এর কারণে। আমি যদি stdio.h না লিখি, ইনপুটের প্রিন্টএফ স্ক্যানএফ কাজ করবে না, আউটপুটের প্রিন্টএফ কাজ করবে না। মনে রাখে যেন stdio.h এর কাজ ইনপুট আর আউটপুটের মান নেওয়া, প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর জন্য এই stdio.h লাগে। যদি আমি stdio.h না লিখি, প্রিন্টএফ ফাংশনটাও কাজ করাতে পারবো না, স্ক্যানএফ ফাংশনটাকেও কাজ করাইতে পারবো না। আমার কথা কি তোমরা বুঝাতে পারতেছি তোমাদেরকে? তোমরা কি বুঝতেছো আমি কেন কি বলছি? বুঝছো? এই প্রিন্টএফ স্ক্যানএফ এর জন্য কারে লিখতে হয়? stdio.h। তোমরা একটু রেসপন্স করো না ভাইয়া, বুঝতেছো কিনা? আমি বুঝতেছি না আসলে, তোমরা কি বুঝতেছো কিনা? তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি কি বলছি না বলছি বুঝছো? আচ্ছা জি ভাই, ওকে, ঠিক আছে। তো প্রিন্টএফ, আচ্ছা ভালো কথা, রিটার্ন জিরোটা কেন ইউজ করা হয়েছে? কিছু কলেজ এগুলো জিজ্ঞেস করছে। আমি নাম বলতেছি না, কিছু কলেজ, সিটি কলেজ তারও অনেকগুলো কলেজ আছে, তোদেরকে জিজ্ঞেস করছে রিটার্ন জিরো কেন ইউজ করছো। আমি কিন্তু রিটার্ন জিরোর কথা বলি না তোদেরকে, রিটার্ন জিরো লিখতেও মানা করছি তোদেরকে। আমি রিটার্ন জিরো প্রোগ্রাম করাইছি? করাই নাই। কেন করাই নাই? ইন্টিজার মেইন লিখলে রিটার্ন জিরো লিখবেন, ইন্টিজার মেইন না লিখলে রিটার্ন জিরো লেখার দরকার নাই। রিটার্ন জিরোর কাজ কি? রিটার্ন জিরোর কাজ হচ্ছে প্রোগ্রামে আমি যে ভ্যালুটা ফেরত দিচ্ছি না, মানে একটা ভ্যালু ব্যবহার করছি না, ওই ভ্যালুটা ফেরত না দেওয়ার ক্ষেত্রে রিটার্ন জিরো কি ইউজ করা হয়। রিটার্ন জিরো যদি প্রোগ্রামে না লিখোস, প্রোগ্রাম 100 রান করবে। তুই নরমাল একটা প্রোগ্রামকে কম্পাইলার দিয়ে রান করে দেখা ভালো, মানে নরমাল লেটেস্ট কম্পাইলার দিয়ে রিটার্ন জিরো ছাড়া কি করতে পারে? প্রোগ্রামকে রান করতে পারে। রিটার্ন জিরো না লিখলে কোনো সমস্যা নাই। তবে আমি একটা কথা বলতেছি, অনেক কলেজে বলছে কি কর্ডিওডারেস লিখতে। কর্ডিওডারেস জায়গার কোনো দরকার নাই, কর্ডিওডারেস লিখবি না। কর্ডিওডারেস লিখলে গ্যাস দিতে হয়, তুই কর্ডিওডারেস লিখবি না। আমি কৌশিক ভাই বলতেছি কর্ডিওডারেস লিখবি না, লাইভ ক্লাসে একটা রেকর্ড আছে। যদি কর্ডিওডারেস লেখোস, প্রোগ্রাম যদি তোর কাটি দিছে না লিখলে তুই আমার আসি ধরিস। কর্ডিওডারেস লেখার কোনো দরকার নাই, স্পেলিং ভুলে যাচ্ছে। আচ্ছা, চলক বা ভেরিয়েবলে কোনো কিছুর মানকে রাখার জন্য চলক বা ভেরিয়েবল কি ইউজ করা হয়? অজানা রাশির মানকে রাখার জন্য চলক বা ভেরিয়েবল ইউজ করা হয়। এটার কিছু নিয়ম আছে চলক বা ভেরিয়েবল রাখার। সেটা হইতেছে, চলক বা ভেরিয়েবলে কোনো প্রকারের স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না। @, স্টার এই ধরনের স্পেশাল ক্যারেক্টার চলক বা ভেরিয়েবলে তুমি লিখতে পারবে না। কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টারকে ভেরিয়েবল আকারে রাখা যাবে না, এটা মনে রাখবা। সেকেন্ডটা হইতেছে, নাম্বার শুরুতে হইতে পারবে না, নাম্বার শেষ হইতে পারবে। যেমন তুমি কখনো এরকম লিখতে পারবে না, আমার একটা প্রিয় স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে পল্লব। যেমন ধরো আমি লিখতে পারবো না কখনো যে পল্লব তুমি কি আসো ভাই, একটু রেসপন্স করো তো, এখানে আসো কিনা নাই তুমি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে আমি অনেক মিস করতেছি, তুমি পরীক্ষা দিতে আসো না কেন, তোমার সাথে আমার কথা আছে। এই যে অন পল্লব সমান 5 এরকম লিখতে পারবো না, এটা রং ভেরিয়েবল, কারণ শুরুতে কি আছে? নাম্বার আছে। কিন্তু আমি চাইলে পল্লব 1 লিখতে পারবো,
কি লিখতে পারবো? পল্লব 1 = 5। কেন? নাম্বারটা কোথায় আছে? শেষে। এটা রং ভেরিয়েবল, এটা রাইট ভেরিয়েবল। এরকম এমসিকিউ আসে, নিচের কোনটি বৈধ চলক? সাইজ এটা ভুল নগরি সিবা আইবো পরীক্ষা। আচ্ছা, ভেরিয়েবলের নামকরণ করার সময় সি প্রোগ্রামে যে সকল কিওয়ার্ড গুলো আছে এগুলোতে ভেরিয়েবল আকারে লেখা যাবে না। সি প্রোগ্রামের কিওয়ার্ড কারা কারা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। ইন্টিজার, ক্যারেক্টার, মেইন, এগুলো সি প্রোগ্রামের ক্যারেক্টার, সি প্রোগ্রামের ভেরিয়েবল। এগুলোকে দিয়ে ভেরিয়েবল লেখা যাবে না। বড় হাতের ছোট হাতের ইউজ করতে পারো ভেরিয়েবল লেখার সময়। অনেকে বলে যে ভাইয়া ভেরিয়েবলকে বড় হাতে দেওয়া যাবে? হ্যাঁ, বড় হাতে দেওয়া যাবে, কিন্তু মেইন, ইন্টিজার, ফ্লোট এগুলোকে ভেরিয়েবল আকারে লেখা যাবে না। মেইন = 5, ইন্টিজার = 10 এরকম ভেরিয়েবল লেখা যাবে না। আচ্ছা, ভেরিয়েবল কোনটা কি? এই যে কিওয়ার্ডের কথা বলতেছিলাম, সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলোকে ভেরিয়েবল আকারে লেখা যাবে না। এরকম কিওয়ার্ড কে কে দেয় আমি দাগায় রাখছি। ব্রেক, কন্টিনিউ, ফ্লোট, ডু, এলস, ইন্টিজার, ইফ এগুলো ভালো করে পড়বি। রিটার্ন এগুলোকে সি প্রোগ্রামের কিওয়ার্ড বলা হয়। এগুলো ভালো করে দেখবি। সি প্রোগ্রামের নিচের কোনটি সি প্রোগ্রামের কিওয়ার্ড? প্রায় সময় এমসিকিউ তে আসে। নিচের কোনটি সি প্রোগ্রামের কিওয়ার্ড? ভালো করে দেখবি কিন্তু, মাথায় রাখে নিও। নিচের কোনটি সি প্রোগ্রামের কি কিওয়ার্ড? সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন কারা কারা? দেখ, কোন লাইব্রেরি ফাংশন কি জন্য ইউজ করা হচ্ছে? একটা হচ্ছে printf, scanf, এটা কিসের জন্য? printf, scanf, std.h এর জন্য। এই দেখ, coordinates লিখলে গেটস দিতে হবে। সাইজ coordinates না লিখবি কিন্তু, আমি হই দিই। coordinates লিখলে কি দিতে হবে? গেটস। math.h কি কারণে? math.h দুটো কারণে ইউজ করা হয়। একটা হচ্ছে পাওয়ার জন্য, আর একটা হচ্ছে কিওয়ার্ডের জন্য। আমি আবার বলতেছি, math.h কেন ইউজ করা হয়? পাও, আর একটা কিসের জন্য? কিওয়ার্ড। আমি হই দিই বারবার, coordinates লিখবি না তোরা। ইয়াসির হোসেন ভালো করে বুঝে রে। ইয়াসির হোসেন, ইয়াসির যদি কে তুই ক্লাসের থাপড়াবো তোকে বেটা। বোর্ডের খাতা কি দেখাই? আপনাকে দেখাইলে বলি একটু তোদের পড়াগুলো নি চেষ্টা বললো। আচ্ছা, যাই হোক, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজের কথা একজন বলছে, আলী আহসান পাশা, কি নাম এটা? আচ্ছা, যাই হোক, আলী আহসান পাশা আমাদেরকে বলছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে কি। সরি, তো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ এটা আসলে হচ্ছে ভাইয়া বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একসাথে লিখতে পারবা না, সোজা কথায়। সি প্রোগ্রাম একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একসাথে লিখলে প্রোগ্রামটা ভুল দেখায়। এটাকে বলা হয় কি? কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলতেছি, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একসাথে লিখলে প্রোগ্রামে ভুল দেখায়, এটাকে কি বলা হয়? কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলে। আচ্ছা, যাই হোক, আমাদের কোন ডাটা টাইপ কি কাজ করে, কোন ডাটা টাইপের কাজ কি, ডাটা টাইপ কয় রকম আছে, এগুলাকে কোনটাতে কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয় এটা তোমরা জানো। তারপর একটু দেখে নিবে এখান থেকে যে কোন ডাটা টাইপের কাজ কি আছে না আছে, এগুলো একটু ভালো করে দেখে নিবে। এখান থেকে এই জিনিসগুলো আসে। আচ্ছা, ভাইয়া HTML এর এমসিকিউ ক্লাস নিয়ে এলে ওকে বাইরে পড়তে কেন থেকে ভাইয়ারা। এই ভালো কথা। এখন আমরা আসি যাব হচ্ছে লুপের ক্ষেত্রে। লুপ পড়ার সময় আমি তোমাদেরকে একটু বলে, আমি ডাইরেক্ট লুপ পড়াচ্ছি কারণ আমার আজকের ক্লাসটা হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক কিছু কথাবার্তা ছিল, বাট আমার আজকের ক্লাসটা কিন্তু লুপ নিয়ে ভাইয়া, লুপ আর অ্যারে নিয়ে। ভালো করে খেয়াল করো। এখন মোবাইল টোবাইল টিপা বাদ দাও, চ্যাট চ্যাট বাদ দাও, আমরা একটু এখন লুপের মধ্যে আসি। হ্যাঁ, লুপটা একটু ভালো করে দেখি। প্রচন্ড গরম লাগতেছে ভাইয়া, তোমাকে কত কষ্ট করে ক্লাস নিয়েছি জানো আমি। ও ভাইয়া আই প্লাস প্লাস ও প্লাস প্লাস আই বুঝিনি আসবে ভাইয়া। আই প্লাস প্লাস ও নিবল কি? নিবল হচ্ছে তোমাদের মনে হয় কোশ্চেন আসছিল, নিবল হচ্ছে এক বাইটের অর্ধেককে নিবল বলে। কি বলে? এক বাইট সমান কত বিট? 8 বিট না? 8 বিটের অর্ধেক কত বিট? 4 বিট। 4 বিটকে নিবল বলে। এটা কে কোশ্চেনটা কে করছে? তানিশা হোয়াট এভার যেই হোক, তানিশা, এই তানিশা নামটা আমার খুব পরিচিত, কোথায় জানি শুনছিলাম। যাই হোক, এই নিবল হচ্ছে এক বাইটের অর্ধেক, মানে 4 বিট। স্যার স্লাইড গুলো ওয়েবসাইটে কিভাবে পাবো একটু দেখাই দিয়েন। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই দিই স্লাইড গুলো ওয়েবসাইটে কোথায় পাবা, একটু দেখাই দিই তোমাদেরকে। কি সাথে কি আসলো? চরি 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 কাটবো কেমনি? ওয়েবসাইটে ঢুকলাম, আমরা একটু আইসিটি পাঠশালায় ঢুকি। আমরা হচ্ছে গুগলে যাব, গুগলে গিয়ে, তো আমি ভাইয়া গুগল অনেক ফেমাস, আমার নাম লিখলেই হবে, নাম লেখার দরকার নেই। আইসিটি পাঠশালা লিখো, আমার নাম লিখো, যাই লিখবা লিখো আইসিটি, তারপরে লিখলো হচ্ছে পাঠশালা, PATH পাঠশালা। এই যে আইসিটি পাঠশালা লিখলে আইসিটি পাঠশালা ভাই কৌশিক স্যার এটা চলে আসবে। এখানে যাব, এই যে আইসিটি পাঠশালা.xyz এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু বেশি নিচে যাওয়ার দরকার নাই, হালকা একটু নিচে গেলে এইচএসসি সকল পিডিএফ ফাইল একটা অপশন পাবা। এই এইচএসসি সকল পিডিএফ ফাইল অপশনটাতে ক্লিক করলে তোদের জন্য ভাইয়া ফ্রিতে সবগুলো শীট দিয়ে দিছি।
প্রত্যেকটার শীট শর্ট নোট, যতগুলো শর্ট নোট আছে শীটের পরে হচ্ছে শর্ট নোট, শর্ট নোটের পরে হচ্ছে এই যে তোদেরকে যে আজকে কি বলে অনলাইন ক্লাস লেকচার দিচ্ছি, প্রত্যেকটা অনলাইন ক্লাস আমি একটার পর একটা যতগুলো অনলাইন ক্লাস নিব প্রত্যেকটা অনলাইন ক্লাসের লেকচার শিট এখানে দেওয়া হবে, এখান থেকে লেকচার শিট গুলো দেখে এখান থেকে লেকচার শিট গুলো তুমি দেখে নিবা। এই হচ্ছে তোমার সাথে কথাবার্তা ভাইয়া, তুমি এখান থেকে দেখে নিবা যে বলছো সে বুঝতে পারছো, আশা করি কোত্থেকে দেখবা না দেখবা। এখন আমরা আসি হচ্ছে এই যে চ্যাপ্টার 5 এর লেকচার শিটের মধ্যে বলছে কি আমাদের ফল লুপের কথাবার্তা বলছে, আমরা আমাদের মতো করে এই লুপটা একটু পড়বো, ভালো করে আসি। আমরা একটু লুপে চলে যাই, লুপে যাচ্ছি একটু। লুপ কয় রকম? লুপ হচ্ছে টোটাল 3 রকম। কয় রকম লুপ আছে? কয় রকম লুপ আছে ভাইয়া? 3 রকমের লুপ আছে। কয় রকম? দাঁড়াও একটু পেনটা সিলেক্ট করি। আচ্ছা, তো আমরা আসি, আমাদের প্রথম লুপটার নাম হচ্ছে ফর লুপ। ফর লুপ করার আগে আমরা একটা ধারা দেখি। 5 যোগ 6 যোগ 7 ডট 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 100 পর্যন্ত, এটা একটা ধারা। প্রথম টার্মটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। একটু তাড়াতাড়ি দেখি আমরা। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুর ভ্যালু। আমি আবার বলতেছি, ইনিশিয়ালাইজেশন মানে কি? স্টার্টিং ভ্যালুকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। স্টার্টিং ভ্যালু বা প্রথম পথ, প্রথম পথটার নাম কি? ইনিশিয়ালাইজেশন। দেখি বল, আমি তোদেরকে বলছিলাম প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আজকে ক্লাসের জন্য প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবে। ভাই আপনার কোশ্চেন আপনি সলভ করি যাবেন না, ওই খবর আছে ওনারে কই দিলাম, খবর হয়ে যাবে না হইলে ভাইয়া। আমি 10 বাবু করে করিস না, তাই বাড়িতে বলছিলাম না, দেখছেন আপনারা পারেন নাই। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি? প্রথম ভ্যালুটাকে কি বলা হয়? ইনিশিয়ালাইজেশন। এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট। এরপরে টার্মটাকে কি বলা হয়? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে কত করে করে বাড়তেছে, কত করে বাড়ে। আচ্ছা বলো তো ভাইয়া, এখানে ইনিশিয়ালাইজেশন কত? i = 1 না? প্রথম ভ্যালুটা কত? 1 না? সরি 1 বলতেছি, গুরু সরি 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 ভাই, i = 5 না? এতটুকু বুঝছো কিনা বলো। এখানে ইনিশিয়ালাইজেশন কত? i = 5। এরপরে কি? ইনক্রিমেন্ট কত করে করে বাড়তেছে বলো তো, এটা কত করে করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে না? i = i+1। কি? i = কি? i+1। এই i = i+1 টাকে আরেকভাবে লেখা যায়, i++ লেখা যায়। কি লেখা যায়? i++ মানে এক করে বাড়ে, i = i+1 মানে এক এক করে বাড়ে। এখানে একজন আমাকে i++ আর ++ এর পার্থক্যের কথা বলতে বলছি না, আমি আসতেছি, তোমার কোশ্চেন আসতেছি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, i++ এবং ++ এর মধ্যে কি পার্থক্য আছে, এটা প্রায় সময় পরীক্ষা আছে, আমরা আসবো তোমাদের কোশ্চেনটাতে। আচ্ছা তাহলে আচ্ছা ধারাটা দেখা যাচ্ছে না, না আমি একটু ধারাটা এখানে লিখি। 5 + 6 + 7 ডট 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 100 পর্যন্ত। আচ্ছা i = হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা। আর ইনক্রিমেন্ট কত করে করে বাড়তেছে? এক করে করে, এটাকে i = i+1 বলা হয়। আর এরপরে যে টার্মটা আছে সেটাকে বলে কন্ডিশন। এটাকে কি বলে ভাইয়া? কন্ডিশন। কন্ডিশন মানে কি? ধারাটা কত করে করে বাড়তেছে, বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে, বাড়তে বাড়তে কি কত পর্যন্ত যাবে? ধারাটা বলো তো, বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে না? ধারার মান 100 এর চেয়ে বড় হতে পারবে কখনো? হয় 100 এর সমান, না হয় 100 এর চেয়ে ছোট। এর চেয়ে বড় মান কি হতে পারবে? আমাকে বলো তো, এর চেয়ে বড় মান কি হওয়া পসিবল? ভাইয়া ক্লাসের অসুবিধাগুলো আমি কমেন্টে বলতে পারতেছি না, কারণ আমি ইন্ট্রোভার্ট। আচ্ছা ঠিক আছে, তুমি ইন্ট্রোভার্ট হলে আমি ভাই উপরে লিখে গুলো ভালো করে দেখা যাচ্ছে না, আমি নিজে লিখছি। আচ্ছা 5 + 6 + 7 ডট ডট 100 পর্যন্ত। এখানে ধারাটা কত করে করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। তাইলে আমাদের এই বাড়তে বাড়তে লাস্টের ভ্যালুটা কত হয়েছে? 100। তাহলে i <= 100। i <= কত ভাইয়া?
100, মানে ভ্যালুটা 100 এর চেয়ে ছোট অথবা 100 এর সমান, এর থেকে বড় ভ্যালু ক্যালকুলেট করা যাবে না। হয় 100 এর চেয়ে ছোট মান ক্যালকুলেট করা যাবে, না হয় 100 এর সমান মান ক্যালকুলেট করা যাবে। এর চাইতে বেশি মান তুমি ক্যালকুলেট করতে পারবে না, এটাকেই বলা হচ্ছে কন্ডিশন। আর আরেকটা টার্ম যেটার নাম হচ্ছে স্টেটমেন্ট, যেটার নাম কি স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে আমাদের সূত্র, সূত্রটা হচ্ছে s = s + i। যে কোনো ধারা বের করার ক্ষেত্রে s = s + i। আর দেখো তো 5 এর আগে মনে মনে কোন সংখ্যা আছে? এই 5 এর আগে মনে মনে কেউ আছে? এই কারণে যেহেতু 5 এর আগে মনে মনে কেউ নাই, তাহলে s = 0। যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যার আগে মনে মনে কত? 0। যে কোনো সংখ্যা, ওই সংখ্যাটার আগে মনে মনে কত হবে? 0 হবে। এটা মাথায় রাখবা, যে কোনো সংখ্যার আগে মনে মনে কত? 0। মনে থাকে জানো? তাহলে আমরা এই ধারার এগেইনস্টে আমরা আরেকটা ধারা করি। যেমন ধরো ধারা বললাম তোমাদেরকে 7 + 9 + 11 ... 300 পর্যন্ত। দেখি বলো তো ভাইয়া এখানে i এর মান কত? i এর মান 7 না? প্রথম ভ্যালুটা কত? 7 না? ইনিশিয়ালাইজেশন মানে কি? প্রথম ভ্যালুটা না? তাহলে এখানে যদি প্রথম ভ্যালুটা 5 হয়, এই ধারায় যদি প্রথম ভ্যালু 5 হয়, তাহলে এই ধারায় প্রথম ভ্যালু কত? 7। তাহলে i = 7। আচ্ছা বলো তো ধারাটা কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে না? তাহলে i = i + 2। 7 এর মানে পরবর্তীতে 9 হচ্ছে, 9 এর মানে পরবর্তীতে 11 হচ্ছে, তাহলে 2 করে বাড়তেছে। এটাকে আরেক ভাবে লেখা যায়, অথবা i + i + মানেও 2 করে বাড়ে। i = i + 2 মানে যেভাবে 2 করে বাড়ে, i + 2 মানেও কত করে বাড়ে? 2 করে বাড়ে। আরেকটা টার্ম আছে যেটার নাম হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে সূত্র। s = s + i হচ্ছে আমার সূত্র। যে কোনো ধারা বের করার ক্ষেত্রে s = s + i হচ্ছে সূত্র। s = s + i কি সূত্র। আর শুরুতে s এর ভ্যালু কত? 0। আরেকটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কত করে হচ্ছে? সরি, ইনক্রিমেন্ট বলতেছি কন্ডিশন। বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে? i = কত পর্যন্ত? 300। মানে 300 এর চেয়ে ছোট অথবা 300 এর সমান। আমি কি তোমাদেরকে এতটুকু পর্যন্ত ধারা বুঝাতে পারছি? চারটা টার্ম কি তোমরা বুঝছো? প্রথমটাকে বলে ইনিশিয়ালাইজেশন, যেটা বাড়তেছে সেটাকে বলে ইনক্রিমেন্ট, বাড়তে বাড়তে লাস্টে কতটুকু পর্যন্ত যেতে পারবে সেটাকে বলে কন্ডিশন, আর সূত্র হচ্ছে s = s + i। এতটুকু পর্যন্ত সূত্র s = s + i বুঝছি আমরা। আপনার হাতের লেখা অনেক সুন্দর, আমার হাতের লেখা আসলেই সুন্দর, এটা নিয়ে পোলাপাইন আসলে অনেক কমপ্লেইন করে। একবার একটা কাহিনী তোমাদেরকে বলছিলাম, আমি একটা মেয়েকে পড়াইতে গেছিলাম। মেয়েটাকে পড়াইতে যাওয়ার পরে মেয়েটার গার্জিয়ান এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে স্যার দেখেন কি বিশ্রী হাতের লেখা, এই হাতের লেখা কি কারো হতে পারে? তখন মেয়েটা পাশের থেকে বলে এটা আমার হাতের লেখা, এটা স্যারের হাতের লেখা। তখন আমি কষ্ট পাইছি। যাই হোক, আমার হাতের লেখা নিয়ে কিছু বলিও না, আসলে খারাপ। তো তবে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে এটা বলো আমাকে। হ্যাঁ বুঝছো। তাহলে এখন ধারাতে যদি একটু চেঞ্জ আসে, ভাইয়া, ধারাটা যদি চেঞ্জ করে এমন হয় 9² + 10² + 11² ... 100² পর্যন্ত, সেক্ষেত্রে গিয়ে i এর মান কি 81 হয়ে যাবে? i এর মান কি 81 হয়ে যাবে? না, স্কয়ার থাকুক, স্কয়ার এর পাওয়ার 100 200 থাকুক, কোনো সমস্যা নাই। পাওয়ার যেটাই থাকুক, i এর মান কখনো চেঞ্জ হবে না। i এর মান কত হবে? 9। বাড়তেছে কত করে করে? বাড়তেছে কত করে? 1 করে বাড়তেছে না? তাহলে i = i + 1 বাড়তেছে কত করে ভাইয়া? i = i + 1। আর এটা বাড়তে বাড়তে কত পর্যন্ত যেতে পারবে? 100 পর্যন্ত। তাহলে তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে যে স্কয়ার টার্মটা আছে, স্কয়ার টার্মটা আমরা কোথা দিয়ে দিব? স্কয়ার টার্মটা আমরা সূত্রের ভিতর দিয়ে দিব। তাহলে সূত্রটা কি হবে? s = s + i * i। s = s + কি? i * i। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? s = কি? s + i * i। যেখানে আমাদের i * i টা কেন আসছে? স্কয়ারের জন্য। ঠিক একইভাবে এখানে যদি কিউব থাকতো স্কয়ারের জায়গায় কিউব থাকলে কি হতো বল? s = s + i * i। 3 বার i গুণ হতো, 2⁴ থাকলে 4 বার i গুণ হতো। এখানে সূত্র। আর শুরুতে s এর ভ্যালু কত? শুরুতে s এর ভ্যালু কত? 0। সবসময় s এর ভ্যালু শুরুতে 0। যদি যোগের ধারা হয়, গুণের ধারার ক্ষেত্রে কিন্তু s = 1। যোগের ক্ষেত্রে মনে মনে যোগফল 0, গুণের ক্ষেত্রে কি মনে মনে গুণফলকে 0 করতে পারবো না। গুণের ক্ষেত্রে হচ্ছে 1, যোগের ক্ষেত্রে হচ্ছে 0। এতটুকু পর্যন্ত বুঝছস নাকি বুঝছস না আমার একটু বল। এই টার্মগুলো কি বুঝা আসছে? চারটা টার্ম, তাইলে আমরা আমাদের ফার্দার প্রসিডিউরে যেতে পারবো। ক্লাস কয়টা পর্যন্ত হবে? রাতের আই গেস 10টা পর্যন্ত, এরপরে 10টার মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এরপরে আমরা আসি হচ্ছে নোমান একটা কাজ করো না, ভাইয়াকে একটা ঠান্ডা নিয়ে দিতে পারবা? তুমি একটা, ভাইয়াকে একটা দাও। আমার এখানে মানিয়ে গেছে, মানিয়ে থেকে নাও, এখানে মানিয়ে গেছে। আরে নাও নাও নাও, তুমি এখানে নাও, নোমান এখানে আছে, আমি লাইভ ক্লাস নিচ্ছি, নাও।
আচ্ছা, তো এরপরে আমরা আসি হচ্ছে, তাহলে আমাদের এই ধারাগুলো বোঝা গেল। আমরা একটু ফর লুপে আসি। ফর লুপের কাজ কি? ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, লিখে রাখতোরা। তারপরে কি থাকে আমি এখানে লিখি, ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে প্রথম ভ্যালুটা, তারপরে একটা সেমিকোলন দিবি, কোনো কমা দিবি না, সাইজ কমা দিলে কিন্তু সোয়ারাই ব্যাপারে। ইনিশিয়ালাইজেশনের পরে কি কন্ডিশন, তারপরে একটা সেমিকোলন, সেমিকোলন দিয়ে হচ্ছে কি ইনক্রিমেন্ট। কি কি বলছি বল? ফর দিয়ে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে হচ্ছে স্টেটমেন্ট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হবে? স্টেটমেন্ট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্টেটমেন্ট। ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্টের পরে আমি একটু ভুল করে বলছি, সরি। ইনক্রিমেন্টের পরে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হওয়ার পরে কোনো সেমিকোলন ইউজ করতে পারবে না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্টেটমেন্ট দিবা, স্টেটমেন্টের পরে একটা সেমিকোলন হবে। ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট। এতটুকু বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা একটু এই ধারাটা সলভ করি তো। 9 স্কয়ার ইনটু না প্লাস দি প্লাস 15 স্কয়ার ডট ডট 20, তারপরে কত 21 স্কয়ার, তাই না? ডট 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 500 স্কয়ার পর্যন্ত। তাহলে প্রথমে কি লিখবি? প্রথম কাজ কি করা? হেডার ফাইল লেখা না, হ্যাশ ইনক্লুড stdio ডট h, তারপরে কি মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার i s equals to 0, এই দুটো লিখলি। কারণ এখানে কয়টা ভেরিয়েবল আছে? দুইটাই তো ভেরিয়েবল আছে। ফার্স্টে ডাটা টাইপ দিয়ে ভেরিয়েবল লিখতে হয় না? একটা ডাটা টাইপ কি i, ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, i আর s হচ্ছে আমার ভেরিয়েবল, আমি ক্লাসে কিন্তু পড়াইছিলাম। তো ফর দিয়ে তুই কি লিখবি? ফর i equals to কত? i equals to কত বলতো? 9, i less than equal কত? 500, কন্ডিশন ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, এই দেখ ইনিশিয়ালাইজেশন কত? 9। আমি তোকে বলছিলাম ইনিশিয়ালাইজেশন মানে প্রথম ভ্যালুটা, প্রথম ভ্যালু কত? 9। তারপরে কি সেমিকোলন দিয়ে কন্ডিশন, কন্ডিশন কত? i less than equal 500। তারপরে বাড়তেছে কত করে করে? i equals to i plus 6, 6 করে করে বাড়তেছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি হবে? s equals to s plus i into i। এবার আউটপুট আমি কার ভ্যালু পাবো? i এর ভ্যালু না s এর ভ্যালু? s এর ভ্যালু পাবো। দা সাম পার্সেন্ট ডি হবে না পার্সেন্ট এফ হবে? যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যার যোগফল, তাহলে পার্সেন্ট ডি কমা কি এস। এটা হচ্ছে আমার সেই প্রোগ্রামটা। আমি এখানে ইন্টিজার মেইন ইউজ করে না, আমি রিটার্ন জিরো ইউজ করে নেই, কোনো প্রবলেম নাই ইন্টিজার মেইন আর রিটার্ন জিরো ইউজ না করলে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এই ধারাটা, যেখানে আমি হ্যাশ ইনক্লুড stdio ডট h মেইন ফাংশন থেকে শুরু করছি। দেন হচ্ছে আমাদের ফর দিয়ে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, এটা লাস্টে 500 পর্যন্ত গেছে। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট, এটা 500 পর্যন্ত গেছে। যাইতে যাইতে লাস্টে এই সূত্রটা s equals to s plus i into i, কেন? কারণ এখানে কি আছে? স্কয়ার আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের কথাবার্তা। আফটার দ্যাট আমরা একটা কাজ করি, আমরা ডু ওয়াইল লুপ এবং ওয়াইল লুপ এই দুটো একটু দেখি। একটা হচ্ছে ডু ওয়াইল আর একটা হচ্ছে ওয়াইল। একটা হচ্ছে ডু ওয়াইল আর একটা হচ্ছে কি ওয়াইল। থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা দেখি প্রথমে হচ্ছে ডু ওয়াইল। আরেকটা হচ্ছে ওয়াইল, এই দুইটা। ডু ওয়াইলের ক্ষেত্রে যে জিনিসটা 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার ডট 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 যাইতে যাইতে এটা কত পর্যন্ত যাবে? 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার ডট 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 500 স্কয়ার পর্যন্ত। এটা আমি কল্পনা করতে চাই। তাহলে প্রথমে কি আসবে? হ্যাশ ইনক্লুড stdio ডট h, তারপরে কি আসবে? মেইন, তারপরে কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার i s equals to 0। এখন
এখানে যে ডু ওয়াইল লুপটা লিখবো, ডু ওয়াইলের একটা স্ট্রাকচার আছে না, স্ট্রাকচারটা কি? ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, ফার্স্টে কি ইনিশিয়ালাইজেশন মানে প্রথম ভ্যালু, সেমিকোলন, তারপরে ওয়াইল দিয়ে কন্ডিশন, তারপরে ওয়াইল দিয়ে কি কন্ডিশন, এখানে কোনো সেমিকোলন ইউজ করতে পারবে না। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট মানে সূত্র, এখানে একটা সেমিকোলন, তারপরে ইনক্রিমেন্ট, এখানে একটা সেমিকোলন। এটা মুখস্থ রাখতে হবে, এটা যদি মুখস্থ না থাকে এটা লিখতে পারবে না, এটা মুখস্থ রাখবা। ফার্স্টে কি ইনিশিয়ালাইজেশন, দেখি তোমাদের ইনিশিয়ালাইজেশন কত বা প্রথম ভ্যালুটা কত, এই দেখো কত কত প্রথম ভ্যালু কত 5 না, i = 5। তারপরে ওয়াইল, ওয়াইল দিয়ে কন্ডিশন, কন্ডিশনটা কি i <= কত পর্যন্ত 500। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে s = s প্লাস i * i, আর ইনক্রিমেন্ট কত করে করে হচ্ছে, কত করে করে ইনক্রিমেন্ট হচ্ছে এখানে 5 করে করে, i = i + 5। এবার আউটপুট আমি কার ভ্যালু পাবো, printf %d, কি s, s এর ভ্যালু পাবো আমি। এই এটা হচ্ছে আমাদের while do, আচ্ছা আমি তো while loop করে ফেলছি এখানে, এটা হচ্ছে আমাদের while loop, আর এটা হচ্ছে do while loop। do while loop এর স্ট্রাকচারটা কি, do while loop এর স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, একই জিনিস, তারপরে ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট প্রথমে, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে ওয়াইল দিয়ে কন্ডিশন। একটা জিনিস সবসময় মাথায় রাখবি, ডু ওয়াইল লুপে কন্ডিশনের পর একটা সেমিকোলন হবে। কি বলছে বলতো, ডু ওয়াইল লুপে কন্ডিশনের পর একটা কি হবে, সেমিকোলন। ওয়াইল লুপে কন্ডিশনের পরে কোনো সেমিকোলন নাই, কিন্তু ডু ওয়াইল লুপে কন্ডিশনের পরে কি আছে, একটা সেমিকোলন আছে, একটু মাথায় রাখবি। ডু ওয়াইল লুপে কন্ডিশনের পরে মাস্ট একটা সেমিকোলন হবে। ডু ওয়াইল লুপে কন্ডিশনের পরে সেমিকোলন না লিখলে প্রোগ্রাম পুরো কাটা। while লুপে কোনো কন্ডিশন হবে না, ডু ওয়াইল লুপে সেমিকোলন হবে। ডু ওয়াইল লুপ while লুপ সেম, স্টেটমেন্ট ইনক্রিমেন্ট একটাতে আগে, স্টেটমেন্ট ইনক্রিমেন্ট একটাতে কি পরে, এটা একটু ভালো করে মাথায় রাখবি। আমি আবার বলছি, ফার্স্টে কি ইনিশিয়ালাইজেশন, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডু দিয়ে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট, তারপরে কি while দিয়ে কন্ডিশন। মারিমা তো বুকু দেখবেন, হ্যাশ ইনক্লুড দ্বারা হ্যাঁ, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইন্টিজার i s = 0। এখানে কোনো প্রিন্টএফ স্ক্যানএফ হবে না, কেন, কারণ কোনো এন নাই। এখানে যদি এন থাকতো তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ, আমি তো ধারাই লিখি নাই, ধারাটা লিখি দিই, ধারাটা কই লিখবো, এখানে লিখি। হ্যাঁ, ধারাটা হচ্ছে তোর 9 কিউব প্লাস 12 কিউব ডট 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 900 কিউব পর্যন্ত, এটা হচ্ছে ধারা। তাইলে আমাদের ফার্স্টে ইনিশিয়ালাইজেশন i = 9, তারপরে কি ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট s = s প্লাস i * i, তারপরে কি কত করে করে বাড়তেছে, i = i + 3, 3 করে করে বাড়তেছে। আউটপুট আমি কার ভ্যালু পাবো, %d, কি yes, that's it। আচ্ছা, এখানে while দিয়ে কন্ডিশন লিখি নেই, while i <= কত হবে, কন্ডিশনটা কত 900 পর্যন্ত না, 900, এখানে একটা সেমিকোলন দিতে হবে। while দিয়ে কন্ডিশন লেখার পর এটা কি দিতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে while লুপ আর ডু while লুপের ব্যাপারটা, এগুলো পড়ে নিবা। যদিও এগুলো আমাদের সিকিউ টার্ম না, এগুলো আমাদের আজকে এমসিকিউ ক্লাস ছিল। এখন আসো ভাইয়া, এই জিনিসগুলোর পরে তোমাদের সবচেয়ে কমন যে প্রবলেমটা হয়, সবাই একটু অনলাইনে আসো, আমি দেখতেছি অনলাইন থেকে বলবেন চলে যেতেছে। সবচেয়ে কমন যে টার্মটা i++ আর ++ i এর মধ্যে পার্থক্য ভালো করে বুঝবে না, যারা অনলাইনে নাই তাদেরকে ডাকিয়ে অনলাইনে আন। ++ i আর i++ এর মধ্যে পার্থক্য পরীক্ষায় কুত্তার মতো ইম্পর্টেন্ট এই জিনিসটা, i++ আর ++ i এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, ডু while লুপে while সেমিকোলন হবে না, while সেমিকোলন হবে, ডু while লুপে সেমিকোলন হবে, while লুপে কোনো সেমিকোলন হবে না।
আচ্ছা, তাহলে প্রথমে আসি আই প্লাস প্লাস। আই প্লাস 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 আই দুইটাকে ইউনারি অপারেটর বলে। কি অপারেটর বলে বলতো? ইউনারি অপারেটর। কি অপারেটর বলে? ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর মানে কি জানোস? ইউনারি অপারেটর হচ্ছে বাড়ানো অথবা কমানোর জন্য কাজ করে। কিসের জন্য কাজ করে? বাড়ানো অথবা কমানোর জন্য কাজ করে। কোন কোন অপারেটরের কথা বলতেছি? ইউনারি অপারেটর। এই ইউনারি অপারেটর দুই ধরনের। কয় ধরনের ইউনারি অপারেটর আছে? দুই ধরনের। একটা হচ্ছে ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। একটা কি ইনক্রিমেন্ট, আরেকটা কি ডিক্রিমেন্ট। আমি আবার বলতেছি ইউনারি অপারেটর কয় ধরনের? দুই ধরনের। একটা ইনক্রিমেন্ট, আরেকটা কি ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে ভাইয়া দুই ধরনের। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট দুই ধরনের। একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। এখন আমি যে আই প্লাস প্লাস এর কথা বলতেছি, এখানে আই প্লাস প্লাস এর প্লাস প্লাসটা পড়ে না। প্লাস প্লাস যদি পরে থাকে তাহলে সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্লাস প্লাস যদি আগে থাকে তাহলে সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দুইটার মানে আই এর মানে এক এক করে বাড়াবে। দুইটাই কি করবে? আই এর মানে এক এক করে বাড়াবে। এখানে এই প্লাস প্লাস আই এর ক্ষেত্রে আগে স্টেটমেন্ট, সরি আগে প্লাস প্লাস আগে না, আগে ইনক্রিমেন্ট পরে হচ্ছে স্টেটমেন্ট। ইনক্রিমেন্ট আগে স্টেটমেন্ট পরে। আর আই প্লাস প্লাস এর ক্ষেত্রে স্টেটমেন্টটা আগে ইনক্রিমেন্টটা পরে। প্লাস প্লাস যদি পরে হয় ইনক্রিমেন্ট পরে হবে, প্লাস প্লাস যদি আগে হয় ইনক্রিমেন্ট আগে হবে। দুইটার মানে এর মানে এক এক করে বাড়ানো। আবার বলতেছি, প্লাস প্লাস যদি আগে থাকে ইনক্রিমেন্ট আগে হবে, প্লাস প্লাস যদি পরে থাকে ইনক্রিমেন্ট পরে হবে। দুটোটার মানে এক এক করে বাড়ানো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে দুটোটাই এক এক করে বাড়াবে। এগুলো কি অপারেটরের অংশ? তোমাদেরকে যদি বলে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য কি, তুমি প্রথমে জ্ঞান লিখবা। জ্ঞানে লিখবা কি এই দুইটি ইউনারি অপারেটরের অংশ। কার অংশ? ইউনারি অপারেটরের অংশ। দুটোটি ইনক্রিমেন্ট অপারেটর এবং দুটোটি এক এক করে বৃদ্ধি করে। কত করে বৃদ্ধি করে? এক এক করে বৃদ্ধি করে। তবে আই প্লাস প্লাস মানে হচ্ছে আর প্লাস প্লাস পড়ে না, তাহলে আই প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্লাস প্লাস আগে থাকে মানে সেটা কি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্টে প্রথমে কি ইনক্রিমেন্ট, তারপরে স্টেটমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে প্রথমে স্টেটমেন্ট পরে ইনক্রিমেন্ট। কিন্তু দুটোটার মানে কত করে করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। এবার আমরা আমাদের এমসিকিউ টার্মগুলোতে আবার একটু চলে আসি। এখন আমাদের এমসিকিউ টার্মগুলোতে চলে আসি। ইয়াসিন মাহমুদ এটা কে রে? ঢুকে না। আচ্ছা, আমরা একটু ক্লাসের বাইরে চলে গেছিলাম। হ্যাঁ, আমরা এতটুকুতে ছিলাম। এগুলো করছিলাম আমরা। আমি তোমাদেরকে মাঝখানে হচ্ছে ফর ওয়াইল ডু ওয়াইল এগুলো পড়াইছিলাম। আমরা একটু এমসিকিউ টার্মগুলোতে আসবো। এমসিকিউ টার্মগুলোতে আসবো। এখন আমরা হচ্ছে এমসিকিউ গুলো পড়বো। এই যে ওয়াইল লুপ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো ওয়াইল লুপের সাহায্যে দেখাইতে বলছিলাম। তোমরা এগুলো তোমাদেরকে কিছুক্ষণ আগে ডু ওয়াইল এগুলো দেখাইছি। ডু ওয়াইল লুপ কিভাবে হয়, ওয়াইল লুপ কিভাবে হয়, ডু ওয়াইল লুপের কাজ কি, ওয়াইল লুপের কাজ কি, এগুলো একটু দেখবা ভালো করে। ইফ গোট একটা ফাংশন আছে, এটা একটু ভালো করে দেখবা। গোট স্টেটমেন্টের মধ্যে কি হয়, ফার্স্টে তোমাকে একটা হচ্ছে লেবেল দিয়ে একটা স্টেটমেন্ট লিখে দিতে হবে। তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট লিখবা, স্টেটমেন্ট লিখবা, ইনক্রিমেন্ট লিখবা, তারপর ইফ কন্ডিশন গো টু লেভেল। এই জিনিসটা তোমাদেরকে আমি ক্লাসে করাইছিলাম।
যাই হোক এখান থেকে আসো, এই জিনিসটা পরীক্ষায় কুত্তার মতো আসে, পোলাবেন এটা হিউজ ভুল করে। আমি এটা অনেকবার দিছি, অনেকবার ভুল করছে, যতবার দিছি ততবার ভুল করছে পোলাবেন। একটু দেখো, ব্রেক এন্ড কন্টিনিউ, কার কথা বলতেছি? ব্রেক এন্ড কন্টিনিউ। দেখেন প্রথমে আসি ব্রেকের কথা। আচ্ছা দেখো তো এখানে ফর আই এন লেস দেন, আচ্ছা এখানে ফর এন ইন্টিজার এন ইকুয়াল টু কত বলো? ইন্টিজার এন ইকুয়াল টু কত? ইন্টিজার এন ইকুয়াল টু 1। এখন কত হচ্ছে, এই প্রোগ্রামটার আউটপুট আছে কোন? ইন্টিজার এন ইকুয়াল টু 1। আচ্ছা দাঁড়াও আমরা এটা একটু তোমাকে লিখে দেখাই, বুঝতে সুবিধা হবে। ইন্টিজার n ইকুয়ালস টু 1 মানে প্রথম ভ্যালু কত? এই যে প্রথম ভ্যালুটা কত? 1। n লেস দেন ইকুয়াল 100 মানে কত করে বাড়তেছে? 100 করে বাড়তেছে। n ইকুয়ালস টু n প্লাস 1 মানে এক এক করে বাড়তেছে, 2 3 4 এভাবে কত পর্যন্ত গেছে? 100, তাই না? এখন ভাইয়া এখানে কন্টিনিউ বলছে, কিন্তু কততে কন্টিনিউ এটা বলে নাই। কন্টিনিউ কথা বলছে কিন্তু কততে কন্টিনিউ বলে নাই। তাহলে এই ধরনের প্রোগ্রামগুলোর কি আনসার করা যাবে? কন্টিনিউ কততে এটা বলে দিতে হবে। আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, এটা কোনো আউটপুট নেই কেন? কারণ কততে কন্টিনিউ এটা বলা যায় নাই। কন্টিনিউ কোথায় হবে, কোনখানে কন্টিনিউ হবে এটা আমাদেরকে কি করে নাই, কোশ্চেনে বলে দেয় নাই। আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন দিই, ধরো এমন আছে, ভালো করে দেখো, সবাই একটু ভালো করে দেখো। ফর i ইকুয়ালস টু 5, i লেস দেন ইকুয়াল 100, i প্লাস প্লাস। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লিখলাম, ইফ i ইকুয়াল ইকুয়াল 3 কন্টিনিউ। কি বলছি? ইফ i ইকুয়াল ইকুয়াল 3 কন্টিনিউ প্রিন্টএফ 10 পর্যন্ত দি, প্রিন্টএফ %d, আচ্ছা প্রিন্টএফ শুধু আইডি, আই এর মানটা আইসিটি এমন দিলাম। এটা হচ্ছে আমার উদ্দীপক, ভালো করে দেখো। i ইকুয়ালস টু 5 না 3 দিছো তো, তাহলে এটা 1 দি। i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়াল 10, বাড়তেছে কত করে করে? এক এক করে। তাহলে নরমালি ধারাটা কত হবে? 1 প্লাস তো নাই, এখানে কোনো স্টেটমেন্ট আছে নাই, তার মানে এটা নরমালি বাড়তেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। সব সময় মনে রাখবা যেখানে কন্টিনিউ আছে শুধু সেটা বাদ যাবে। কি বলছি বলো? যেখানে কন্টিনিউ আছে সেটা কি যাবে? বাদ যাবে। কন্টিনিউ কার সাথে আছে বলো তো? তোমরা আমাকে বলো তো কমেন্টে, কন্টিনিউ কার সাথে আছে? কার সাথে আছে একটু বলো তো, এখানে কন্টিনিউ কার সাথে? ইফ i ইকুয়াল ইকুয়াল 3 এখানে কন্টিনিউ কার সাথে আছে? 3 এর সাথে না? তাহলে 3 কি যাবে? বাদ যাবে। যার সাথে কন্টিনিউ সে বাদ যাবে। তাহলে কে কে প্রদর্শিত হবে? 1 একবার প্রদর্শিত হবে, 2 একবার প্রদর্শিত হবে, 4 একবার প্রদর্শিত হবে, 5 একবার প্রদর্শিত হবে, 6 একবার প্রদর্শিত হবে, 7 একবার প্রদর্শিত হবে, 8 একবার প্রদর্শিত হবে, 9 একবার প্রদর্শিত হবে, 10 একবার প্রদর্শিত হবে। তাহলে আইসিডি সক্রিয়তা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার প্রদর্শিত হচ্ছে। শুধুমাত্র 3 যেখানে আছে সেখানে কি হচ্ছে না? আইসিডি শব্দটা প্রদর্শিত হচ্ছে না। কথাটা কি বুঝাতে পারছি তোমাদেরকে? যেখানে কন্টিনিউ থাকবে শুধুমাত্র সেই অংশটা বাদ যাবে, বাকি অংশগুলো বাদ যাবে না। আচ্ছা এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিছিলাম, একটু দেখো ভালো করে দেখো কোশ্চেনটা। x ইকুয়ালস টু পাও 3,2, 5% 2 প্লাস c হলে x এর মান কত? ভালো করে দেখো এই কোশ্চেনটা, এরকম একটা কোশ্চেন আসতে পারে। x ইকুয়ালস টু পাও 3,2, পাও 3,2 মানে কি জানো? পাও 3,2 মানে হচ্ছে 3 স্কয়ার। পাও 3,2 মানে কি? 3 স্কয়ার মানে। আচ্ছা যদি আমি এরকম থাকতো পাও 2,3, তার মানে কি হইতো? পাও 2,3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। পাও a, b মানে কি? a টু দি পাওয়ার b। যদি পাও a, b মানে a টু দি পাওয়ার b হয় তাহলে 3,2 মানে কি? 3 স্কয়ার। 2,3 মানে কি? 2 কিউব।
আচ্ছা পাও 3,2 মানে কি 3 স্কয়ার। আচ্ছা তারপর 5% 2, প্রোগ্রামিং এর ভাষায় পার্সেন্ট মানে ভাগশেষ, প্রোগ্রামিং এর ভাষায় পার্সেন্ট মানে কি ভাগশেষ। তাহলে 5% 2 মানে কি 5 কে 2 দিয়ে যখন আমি ভাগ করব 2 2 4, ভাগশেষ কত 1। তাহলে 5% 2 মানে 5 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগফল না ভাগশেষ, পার্সেন্ট মানেই ভাগশেষ। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ, কি ভাগশেষ। তাহলে এটা ভাগশেষ কত হবে, কত ভাগশেষ কত 1, এরপরে কি 3। তাহলে আনসারটা কত আসতেছে +3। তাহলে আনসারটা আসতেছে তোমার এদিকে 3 × 9, 9 আর 1 10, 10 আর 3 কত হয় 11 12 13। এটা আনসার হচ্ছে এটা। বুঝতে পারছি তোমাদেরকে? তাহলে পার্সেন্ট মানে কি ভাগশেষ, আর পাও মানে যার, ধরো পাও 3,2 মানে হচ্ছে 3 স্কয়ার। এরকম একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমরা পারো নাই। আচ্ছা একটা রিলেশনাল অপারেটর কয়টা, রিলেশনাল অপারেটর 6টা। রিলেশনাল অপারেটর কয়টা 6টা। কি কি রিলেশনাল অপারেটর আছে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল মানে কি, ইকুয়াল ইকুয়াল মানে সমান হতেও পারে নাও পারে। কি বলছি, ইকুয়াল ইকুয়াল মানে কি সমান হতেও পারে নাও পারে। আচ্ছা এখানে নট ইকুয়াল বলছি না, এটা মানে নট, এদিকে দেখ, এটা মানে হচ্ছে নট, এই জিনিসটা মানে নট। এটাকে বলে লজিক্যাল অপারেটর। কি অপারেটর বলে এটাকে, লজিক্যাল। লজিক্যাল অপারেটর হচ্ছে আবার 3 ধরনের, একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে নট অপারেটর। এন্ড অর নট, এন্ড মানে হচ্ছে ডাবল এন্ড, ডাবল এন্ড মানে কি এন্ড, দুইটা দাগ মানে কি অথবা বা অর, আর একটা এক্সক্লেমেশন মার্ক মানে কি নট। এই তিনটা অপারেটরকে কি অপারেটর বলা হয়, লজিক্যাল অপারেটর। এটা মানে নট, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। কিন্তু আমি যখন এরকম লিখবো নট ইকুয়াল, তখন সেটা হয়ে যাবে রিলেশনাল অপারেটর। এটাকে বলে রিলেশনাল অপারেটর, এটাকে বলে কি অপারেটর, লজিক্যাল অপারেটর। মাথায় রাখবি, নট ইকুয়াল হচ্ছে রিলেশনাল অপারেটর, আর শুধু নট কি অপারেটর, লজিক্যাল অপারেটর। মাথায় থাকবে এটা। নট হচ্ছে কি অপারেটর, লজিক্যাল অপারেটর। নট ইকুয়াল কি অপারেটর, রিলেশনাল অপারেটর। বুঝতে পারছ তোরা? এই বুঝছস কিনা বললা, তুই তো অনেকক্ষণ ধরে আটকে রাখছি। আচ্ছা এদিকে দেখ, অনেক সময় এই ধরনের স্টেটমেন্ট থাকে, a প্লাস ইকুয়াল 5, a প্লাস ইকুয়াল 5 মানে কত করে করে বাড়তেছে 5 করে। a মাইনাস ইকুয়াল 5 মানে কি 5 করে বাড়তেছে না কমতেছে, কমতেছে। আর একটা হচ্ছে কি a বাই ইকুয়াল 5, a বাই ইকুয়াল 5 মানে কি জানো, a কে 5 দিয়ে ভাগ। যেমন ধর এরকম আছে, তো কোশ্চেনটা এরকম দিছে, এরকম উদ্দীপক কিন্তু এবার আসতে পারে। দেখ কোশ্চেনে বলছে কি a ইকুয়ালস টু 5, a বাই ইকুয়াল 5, প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এ এর মান কত। আচ্ছা তাহলে এখানে এ এর মান কত হচ্ছে, এ এর মান হচ্ছে 5, এ বাই ইকুয়াল 5 মানে কি এ ইকুয়ালস টু এ বাই 5, তাহলে এর মান 5, 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, आंसर 1 হয় না? তাহলে এটা आंसर কত হবে, 1 হবে না বলতো? a বাই ইকুয়াল 5 মানে কি a ইকুয়ালস টু a বাই 5, তাহলে এর মান যদি 5 হয় 5 কে 5 দিয়ে ভাগ করলে आंसर কত হয় 1 না? এই ধরনের এমসিকিউ আসতে পারে তোদের এবার পরীক্ষায়, তো ভালো করে দেখবি এগুলা। বুঝছস এটা কিভাবে বলেছে, বুঝছস? a বাই ইকুয়াল 5 মানে কি a ইকুয়ালস টু, এটা মানে হচ্ছে a বাই ইকুয়াল 5 মানে এই যে এখানে লিখে দিছি দেখ, a বাই ইকুয়াল 5 যে কথা a ইকুয়ালস টু a বাই 5 কি কথা, একই কথা। বুঝছিস এটা? a বাই ইকুয়াল কে লজিক্যাল বলে, লজিক্যাল না বলে রিলেশনাল বললেন কেন? নট ইকুয়াল কে লজিক্যাল না বলে রিলেশনাল কেন বললেন? নট ইকুয়াল হচ্ছে রিলেশনাল অপারেটর, কারণ এটা হচ্ছে দুইটা প্রোগ্রামের মাঝখানে রিলেশন তৈরি করে, দুইটা স্টেটমেন্টের মাঝখানে রিলেশন তৈরি করে। নট হচ্ছে লজিক গেটের একটা অংশ, কিন্তু নট ইকুয়াল লজিক গেটের কোনো অংশ না। নট লজিক গেটের অংশ, এই কারণে এটাকে লজিক্যাল অপারেটর আমি চাইলে বলতে পারবো, বাট নট ইকুয়াল তো কোনো তোমার কি না, এটা তো দুইটা স্টেটমেন্টের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করতেছে, এই কারণে। আচ্ছা কন্ডিশনাল অপারেটর তোমরা একটু দেখে নিবা, কন্ডিশনাল অপারেটর অনেকগুলো আছে, এই ইফ এলস এলস ইফ অনেকগুলো অপারেটর এগুলো আছে, ভালো করে দেখবা। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট আমি তোমাদেরকে পড়াইছিলাম কিছুক্ষণ আগে, ইউনারি অপারেটর একটা প্রি আর একটা কি পোস্ট ইনক্রিমেন্ট, এগুলো একটু দেখবা। এখন আমরা একটু সরাসরি এমসিকিউ তে চলে যাই। এই দেখ নিচের কোনটি বৈধ চলক, বলতো এখানের মধ্যে কোনটা বৈধ চলক, নিচের কোনটা বৈধ চলক? দেখতো এই মেইনটা কিন্তু বৈধ চলকের মতো লাগতেছে,
মেইনটাকে বৈধ চলকের মতো লাগতেছে। কিধর গিয়া পেন কিধর গিয়া, মেইনটাকে বৈধ চলকের মতো লাগতেছে, কিন্তু মেইনটা বৈধ চলক না কেন? কারণ এটা সি প্রোগ্রামের একটা কিওয়ার্ড। এটা কি সি প্রোগ্রামের কিওয়ার্ড, কিওয়ার্ড, তাই না? সি প্রোগ্রামের কিওয়ার্ড না মেইন একটা, এই কারণে এটা বৈধ চলক না। আচ্ছা, মাই এন্ড রোল, এটা কেন বৈধ চলক না? কারণ এখানে একটা এন্ড আছে। এন্ড একটা কি স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, এরপরে দেখতো চেয়ার, চেয়ার একটা সি প্রোগ্রামের কি, সি প্রোগ্রামের একটা কিওয়ার্ড, কিন্তু এখানে দেখতো মাই রোল, এখানে কোনো স্পেস আছে? আন্ডারস্কোর তুই চাইলেই ব্যবহার করতে পারোস, কিন্তু কোনো স্পেস ব্যবহার করতে পারবি? আন্ডারস্কোর ব্যবহার করা যায় না, বড় হাতে ছোট হাতে লেখা যায় না, তাহলে ডি হচ্ছে এটার আনসার। এবার দেখ নিচের কোনটি সঠিক চলক, এখানে একটা দেখ, এটা না কেন, এখানে প্রথমটা না কেন? প্রথমটাতে কি আছে বলতো? প্রথমটা কেন বৈধ চলক না? কারণ প্রথমটাতে কি আছে? একটা, তোদেরকে কিছুক্ষণ আগে এগুলো পড়াইছে, একদম প্রথম দিকে পড়াইছে তোদেরকে ক্লাসে, মাইনাস আছে একটা, এই কারণে প্রথমটা না। সেকেন্ডটা না কেন? সেকেন্ডটাতে নাম্বার শেষে আছে, আমি নাম্বার শুরুতে দিতে পারবো কিন্তু শেষে দিতে পারবো না। থার্ডটাতে দেখ নাম্বারের মধ্যে একটা স্পেস আছে, তাহলে নাম্বার এখানে যেটা আছে এখানেও একটা স্পেস, এখানেও একটা কি আছে স্পেস আছে, দুটার মাঝখানে স্পেস থাকতে পারবে? দেখ এখানে কিন্তু একটা হালকা স্পেস আছে, আমি জুম তো করতে পারতেছি না, জুম করে দেখাতে পারতাম, এখানে একটা কি আছে হালকা স্পেস আছে, স্পেসের কারণে হয় নাই। ডি নাম্বারটা কেন? এখানে কি আছে আন্ডারস্কোর আছে, এই কারণে ডি নাম্বারটাই হচ্ছে এটার আনসার। আচ্ছা, কে কত বাইট জায়গা দখল করে, এটা আমি প্রথমে তোদেরকে কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম, এই যে ডাটা টাইপ যখন পড়াইছিলাম তখন। দেখ এটা দেখ, আই ইকুয়ালস টু কত 2, আই ইকুয়ালস টু কত বলতো ভাইয়া 2, বাড়তেছে কত করে করে, এটা 2 করে করে বাড়তেছে। প্রথম মানটা হচ্ছে কত 2, বাড়তেছে 2 করে করে, তাহলে 2 4 6 8, লাস্টের ভ্যালুটা কত হবে 10। লেস দেন ইকুয়াল বলছে নাকি শুধু লেস দেন বলছে? শুধু লেস দেন বলছে, লেস দেন ইকুয়াল বলছে। প্রথমটা 2, তারপরেরটা কত 4, তারপরেরটা 6, তারপরেরটা 8, 10 কি হইতে পারবে? আমার এখানে লেস দেন ইকুয়াল বলে নাই, শুধু লেস দেন বলছে, তার মানে 10 হইতে পারবে না। 2 4 6 8, তাহলে এটার আনসার কত হবে বলতো? 2 4 6 8 তো কই আছে? এটার আনসার নাই কেন? তাহলে এটার আনসার 2 4 6 8 হওয়ার কথা, এখানে লেস দেন বলছে, তাহলে 10 হবে না। তাহলে এটা হচ্ছে আনসার, বাট এখানে এই আনসারটার মধ্যে একটু ভুল আছে। তাহলে এটা কি আনসার কোশ্চেন ঠিক আছে? এটা কোশ্চেন ঠিক নাই। 2 4 6 8 10 হওয়ার কথা না, এখানে বাড়তেছে তো এক এক করে, নাকি 2 2 করে, 2 2 করে বাড়তেছে, তাহলে এটার আনসারে ভুল দেওয়া। বুঝতেছিস আমি কি বলতেছি? আচ্ছা এদিকে দেখ, i equals to 1, i less than equal 8, তারপরে তোরে বলছে i equals to i plus 1, এক এক করে বাড়তেছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8 পর্যন্ত যাবে, কিন্তু less than equal 8। আর s equals to s plus i, তাহলে 1 যোগ 2, মানে এটা যোগ করবে, 1 যোগ 2 যোগ 3 যোগ যেতে 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 কত পর্যন্ত যাবে? এটা বলতো কত পর্যন্ত যাবে? 9 পর্যন্ত, 8 পর্যন্ত যাবে। তাহলে একের সাথে 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 6, 6 এর সাথে 4 যোগ করলে কত হয় 10, 10 এর সাথে 5 যোগ করলে কত 15, 15 এর সাথে 6 যোগ করলে কত হয় 21, 21 এর সাথে 7 যোগ করলে কত হয় 30, 30 এর সাথে 8 যোগ করলে কত? আমি কি ভুল করতেছি কোনো? আমি একবার একটু করে দেখি তো, সবগুলো এখানে ভুল ভুল আসছে। দেখি 1 যোগ 2 3, 3 3 6, 6 6 12 গ্রুপ, 6 4 10 15 21, 21 এর সাথে কত হয় 28, 28 আর 8 কত 36, ঠিক আছে এটার आंसर কত 36, 3 নাম্বারটা। এ ভাই এটা কে? ইয়াসিন আহমেদ মাহমুদ, এটা কে? এদের পাইলে আমি পারি বলবো। আচ্ছা বলতো আই এর মানের কি রকম পরিবর্তন করলে আউটপুট 20 হবে? এটা আমি তোদেরকে কোশ্চেনে দিয়েছিলাম, তোরা আমার সাথে বলতে আমরা করছিস এগুলো নিয়ে, কোশ্চেন এগুলো নিয়ে। এই দেখ আই কত দেওয়া আছে, 1 যোগ 2 যোগ 3 এভাবে কত পর্যন্ত গেছে? 8 পর্যন্ত গেছে না? কত পর্যন্ত গেছে? 8 পর্যন্ত গেছে, তাই না? তাহলে দেখ এইভাবে কত পর্যন্ত গেছে? 8 পর্যন্ত। এখানে কোনো স্কয়ার ছিল না আগেরটাতে, বলছে যে আই এর মানের, তখন এখানে आंसर কত ছিল 36, কিন্তু কি বলছে আই এর মানের কি ধরনের পরিবর্তন করলে আউটপুট কি হবে 20 হবে। তাহলে প্রথমে বলছে আই এর মান 0, বাড়াতে বলছে কত করে করে এক এক করে, 0 থেকে যদি আমি এক এক করে বাড়াইতে থাকি এটার মান 8 পর্যন্ত গেলে জীবনেও এটার মান কি 20 হবে? মানটা বাড়তেছে না, মানটা কি করছে
কমছে, তাহলে প্রথমটা থেকে জীবনেও আনসারটা আসবে? একটু দেখি তো আমরা প্রথমটা আসে কিনা। 0 আর 1 2, 2 এ 2 4, 4 3 হইতেছে 7, এটা জীবনেও মিলবে না। এরপরে সেকেন্ডটা i = 1, i = i + 2, মানে কত? 1 3 5 7, তাহলে 1 আর 3 কত হয়? 4 3 এর 4, 4 আর 5 কত হয়? 9, 9 এর সাথে কত? 16, মিলতেছে না, 20 হইতেছে না। তারপরে কত? i = 2, i = i + 1, মানে কত করে করে বাড়বে? 2, 2 থেকে কত করে করে বাড়তেছে? 1 করে। 2 3 4 5 6 7 8, যোগ করলে কত হইছে? 35, কিন্তু 20 আসছে? আসে না। দেখতো এখানে i = 2, i = i + 2, মানে কত? প্রথম ভ্যালুটা 2, বাড়তেছে কত করে করে? 2 2 করে। 2 4, প্রথম ভ্যালুটা কত? 2 না? 2 4 6 8, লেস দেন ইকুয়াল 8 পর্যন্ত ছিল আমাদের কন্ডিশনটা। লেস দেন ইকুয়াল কত পর্যন্ত? 8 পর্যন্ত। 2 4 6 8, তাহলে 4 2 কত হয়? 6, 6 6 12, 12 8 কত? 20। এই হচ্ছে আমাদের আনসার। এভাবে করে এই আনসারগুলো প্রত্যেকটা মিলাই মিলাই তোকে দেখতে হবে কোনটাতে মানটা পাওয়া যাচ্ছে। এবার আই ব্রেকের কথাই, কন্টিনিউর কথা তোদেরকে আমি বলছি, ভালো করে বুঝ। যেখানে কন্টিনিউ সেটা বাদ। কি বলছি বলতো? যেখানে কন্টিনিউ সেটা বাদ। কিন্তু আমাদের ব্রেকের মধ্যে দুই রকম আছে। ব্রেক একটা হচ্ছে কন্ডিশনের আগে, আরেকটা হচ্ছে কন্ডিশনের পরে। কি বলছি বলতো ভাইয়া? একটা কন্ডিশনের আগে, আরেকটা কি? কন্ডিশনের পরে। তাহলে দেখতো x = 5, x ≤ কত? 14, x = কত ভাইয়া? 5, আর x ≤ কত? 14। 5 লাস্টের ভ্যালুটা কত ভাইয়া? 14, বাড়তেছে কত করে? 3 করে। 5 এর সাথে 3 বাড়লে 8, 8 এর সাথে 3 বাড়লে 11, 11 এর সাথে 3 বাড়লে কত হচ্ছে? 14। আমি এখানে ব্রেক কথাটা কি কন্ডিশনের আগে বলছি না কন্ডিশনের পরে বলছি বলতো? কন্ডিশনের পরে বলছি। ব্রেকটা কি বলছি? কন্ডিশনের পরে। যদি কন্ডিশনের পরে ব্রেক হয়, আবার বলতেছি, যদি কন্ডিশনের পরে ব্রেক হয়, যে সংখ্যাটাতে কন্ডিশন আছে ওইটা নিয়ে বাকি যা যা আছে সব বাদ। তাহলে কন্ডিশন কারে নিয়ে আছে? 11 কে নিয়ে। 11 বাদ, 11 এর সাথে কে আছে? 14, 14 বাদ। তাহলে আইসিডিটা কয়বার প্রদর্শিত হবে? 2 বার। আমি আবার বলতেছি, যদি ব্রেক কন্ডিশনের পরে হয়, যদি ব্রেক কার পরে হয়? কন্ডিশনের পরে হয়, তাইলে যেটার সাথে ব্রেক আছে ওকে নিয়ে বাকি যারা যারা আছে সবাই বাদ। ও সহ বাকি সবাই কি বাদ? যার সাথে ব্রেক আছে। কার সাথে ব্রেক আছে? 11, 11 পরে 14, 14 সাথে যে আর কেউ যেত তাও সেও কি যাইতো? বাদ যাইতো। এটা হচ্ছে ব্রেকের কথা। ব্রেকের আরেকটা জিনিস আছে, যদি 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 ব্রেকটা এমন হয়, ইফ এক্স ফার্স্টেই ব্রেক, ইফ এক্স ইকুয়াল 11, এমন যদি থাকতো, তখন 5 8 11 14, তখন শুধু 14 বাদ যাইতো, 11 বাদ যাইতো না। ব্রেক যদি আগে থাকে তাহলে ওই সংখ্যাটা নিয়ে বাদ, আর ব্রেক যদি আগে না থাকে, সরি ব্রেক যদি পরে থাকে তাহলে ওই সংখ্যাটা নিয়ে বাকি সবগুলো বাদ। আর ব্রেক যদি আগে থাকে তাহলে ওটা কাউন্ট হবে, যে সংখ্যাটা আছে সেটা কাউন্ট হবে, সাথে এরপর যা যা আছে সবগুলো বাদ যাবে। তখন আইসিডি কবে প্রদর্শিত হইতো? এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3 বার প্রদর্শিত হইতো। কিন্তু এখানে আইসিডিটা কয়বার প্রদর্শিত হচ্ছে? 2 বার। কেন? কারণ ব্রেকটা কার পরে আছে? কন্ডিশনের পরে আছে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? ব্রেক কন্ডিশনের পরে থাকলে যার সাথে কন্ডিশনটা আছে, যে সংখ্যার সাথে আছে ওকে নিয়ে বাকি যারা যারা আছে সবাই বাদ। আর ব্রেক যদি কন্ডিশনের আগে থাকে, ব্রেক যদি কন্ডিশনের আগে থাকে তখন ওই সংখ্যাটা কাউন্ট হবে, এরপর যা যা আছে সবগুলো বাদ যাবে, মানে 11 কাউন্ট হবে, বাকি যা যা আছে সব বাদ যাবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে ভাইয়া? একটু কমেন্ট করে জানাও তো আমাকে। তোমরা কি বুঝছো? বুঝছো কিনা বলো তো ভাই আমাকে, বুঝছো তোমরা এই জিনিসটা? আমরা ফার্দার প্রসেসে যাই। আচ্ছা, ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিডি শব্দটা কতবার প্রদর্শিত হইতো? কি বলছি? ব্রেকের পরিবর্তে কারে ব্যবহার করতেছি আমি? কন্টিনিউ। ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করি, কন্টিনিউ মানে হচ্ছে যার সাথে কন্টিনিউ শুধুমাত্র সে বাদ যাবে। কি বলছি বলতো? যার সাথে কন্টিনিউ শুধুমাত্র সে বাদ যাবে। তাহলে x = 5, 5 x = x + 3, 5 8 11 প্লাস তো নাই, 5 8 11, তারপর এটা কত? 14। কন্টিনিউ কার সাথে? কার সাথে কন্টিনিউ? 11 এর সাথে, শুধু 11 বাদ যাবে। তাহলে আইসিডিটা কয়বার প্রদর্শিত হচ্ছে? 3 বার না বলো তো? সেক্ষেত্রে আইসিডি আনসারটা কি হবে? 3 বার প্রদর্শিত হবে। আচ্ছা, এই গেল কথা। কাউন্টার ডিক্লারেশন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটা সেটা কাউন্টার ডিক্লারেশন।
ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এটাকে ফর লুপ ছাড়া আর কোন লুপে করা যাবে? এটাকে ইফ গোটো দিয়ে করা যাবে, ডু হোয়াইল দিয়ে করা যাবে। ইফ এলস দিয়ে কিন্তু এই ধরনের ধারাগুলো সলভ করা যায় না। কারে কারে দিয়ে করা যায়? ইফ গোটো আরটা কি ডু হোয়াইল, এই দুটো একটাকে জাম্পিং স্টেটমেন্ট বলে। ঠিক আছে, তাহলে এই যে উদ্দীপকের ঢাকাটা 5 বার প্রদর্শন করার জন্য কি করতে হবে না হবে, এই জিনিসগুলো তোমরা একটু দেখবে। এই ধরনের আরো অনেক এমসিকিউ আছে, পাবা। তো আমরা এখন যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপ। কার নিয়ে আলোচনা করব? লুপ। যারা যারা ক্লাসে নাই তাদেরকে ক্লাসে ডাক। লুপ আমি একবারই পড়াবো না। লুপ না, সরি, এরে লুপ বলতেছি, এরে পড়াবো এখন। আচ্ছা, একটা ভেরিয়েবল কখনো একটার বেশি মান নিয়ে ক্যালকুলেশন করতে পারে না। আমরা পড়বো হচ্ছে অ্যারে। কি পড়বো? অ্যারে। সি প্রোগ্রামে একটা ভেরিয়েবল একটার বেশি মান ছাড়া ক্যালকুলেট করতে পারবে না। যেমন ধরো আমি দুটো সংখ্যা যোগ করতেছি, কি করতেছি? দুটো সংখ্যা যোগ করার জন্য আমি কি করলাম? দুইটা সংখ্যাকে যোগ করব। কি করব? অ্যারেটা বুঝো, অ্যারে জিনিসটা আসলে কি। আমি যদি দুইটা সংখ্যাকে যোগ করতে চাই, তাহলে আমাদের এখানে হ্যাশ ইনপুট std ডট স্ট্যাটাস এগুলো আসবে। ইন্টিজার a b দুইটা সংখ্যা না, আমি a এর মান, তারপরে কি ধরো প্রিন্টএফ স্ক্যানএফ তুমি লিখলা সাম ইকুয়ালস টু a প্লাস b এরকম লিখলা, তারপরে গিয়ে তুমি কি করলা? প্রিন্টএফ দিয়ে আউটপুটটা পেয়ে গেলা সামের, সাম পার্সেন্ট d কমা s। দুইটা সংখ্যা যোগ করছো তুমি। এই দুইটা সংখ্যা যোগের ক্ষেত্রে ভাইয়া তুমি কি এই a নামক ভেরিয়েবলে একটার বেশি মান কি ক্যালকুলেট করতে পারবে? একবার রান করলে এর মান সর্বোচ্চ কয়বার বসাইতে পারবি? একবারের বেশি কি বসাইতে পারবি? নরমালি কাজ করতে গেলে পারবি না। তো যদি a এর মান ধর, তোর a এর মান একবার 5 লাগবে, একবার 6 লাগবে, একবার 7 লাগবে, একবার 8 লাগবে, একবার 10 লাগবে, 7-8টা মান লাগবে, তখন তুই কি করবি? বারবার তোকে রান করতে হবে না? এতে তোর সময় অপচয় হবে, প্রোগ্রামে মেমোরি বেশি খাবে তোর, বারবার ভেরিয়েবল গুলোকে রান করতে হবে। এই যে প্যারাটা নিতে হচ্ছে তোকে, এটা কি কারণে নিতে হচ্ছে? তুই নরমালি কাজ করতেছিস এই কারণে। কিন্তু তুই যদি অ্যারের মাধ্যমে করস, অ্যারের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলে একাধিক মানকে ক্যালকুলেট করতে পারবে। কি বলছি বলতো? আমরা একটা ভেরিয়েবলে একটা মান নিছি না? একটার বেশি মান কি নিতে পারছি? একটা ভেরিয়েবলে একের অধিক মান যদি তুই নিতে চাস, তাহলে তোর কারে ব্যবহার করা লাগবে? অ্যারে। আমি আবার বলতেছি, একটা ভেরিয়েবলে একের বেশি মান যদি নিতে হয়, একের বেশি মান যদি লাগে, তখন গিয়ে আমি কারেকে ব্যবহার করব? অ্যারেকে ব্যবহার করব। আচ্ছা, তাইলে আমরা একটু অ্যারের কথাবার্তায় আসি। আমরা সি প্রোগ্রামে অ্যারেটা ঠিক একই কারণে ব্যবহার করি। একটা ভেরিয়েবল আমাদের যদি পাঁচটা মান লাগে, আমাকে 5টা ভেরিয়েবল ইউজ করতে হবে। কিন্তু আমি একটা ভেরিয়েবল দিয়ে 5টা মানকে ইউজ করতে চাই, তখন আমি কারে ইউজ করব? অ্যারেকে ব্যবহার করব। আচ্ছা, অ্যারেকে ডিক্লেয়ার করার একটা নিয়ম আছে। আমরা নরমালি যেরকম অ্যারে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক একইভাবে অ্যারেকেও ডিক্লেয়ার করা যায়। সবাই খাতা কলম নেই, খাতা কলম নিয়ে লিখে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম। কারে ডিক্লেয়ার করতে চাস? অ্যারেকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ফার্স্টে ডাটা টাইপ লিখবি। ফার্স্টে কি লিখবি? ডাটা টাইপ। এরপরে অ্যারের নাম বা ভেরিয়েবল যে কোনো একটা নাম দিবি, তারপরে কি দিবি? অ্যারের একটা সাইজ দিবি। এই জিনিসটা লিখে রাখ, ডাটা টাইপ অ্যারে নেম সাইজ, ডাটা টাইপ অ্যারে নেম সাইজ। আমার ডাটা টাইপ কি কি আছে? একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা কি? ফ্লোট। ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই লং ইন্টিজার অনেকগুলো আছে, তবে আমি ইন্টিজার আর ফ্লোটের কথা বলি। ইন্টিজার আরেকটা কি? ফ্লোট। তুই যদি অ্যারে লিখস, তুই যদি অ্যারে দিয়ে কোন একটা মানকে ডিক্লেয়ার করস, ইন্টিজার, এটা হচ্ছে আমার সেই ডাটা টাইপটা লিখলাম, একটা ডাটা টাইপ। অ্যারের একটা নাম লিখলাম ভেরিয়েবল, অ্যারের একটা ভেরিয়েবল দিলাম এ, তারপরে এখানের ভিতরে লিখলাম 5। এটার মানে কি জানোস? এ নামক ভেরিয়েবলে আগে তুই একটা মান নিতে পারতি, এখন এখানে ব্র্যাকেট দিয়ে তুই সাইজ বলে দিছস কত? 5।
তার মানে a নামক ভেরিয়েবলে তুই কয়টা মানকে রাখতে পারবি? 5টা। আচ্ছা আমি যদি কখনো এরকম লিখি ফ্লোট b 50, তার মানে এই b নামক ভেরিয়েবল সে কয়টা মানকে রাখতে পারবে? তোরা আমাকে একটু কমেন্টে বলতো b নামক ভেরিয়েবল সে কয়টা মান রাখতে পারবে, বলতো একটু। b নামক ভেরিয়েবলে সে কয়টা মানকে রাখতে পারবে একটু বল আমাকে। বল না ভাইয়া, b নামক ভেরিয়েবলে সে কয়টা মানকে রাখতে পারবে? a যদি 5টা মানকে রাখতে পারে তাহলে তোর কি 50টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন এদিকে দেখ, ভালো করে বুঝ। আমি যদি 5টা মানকে রাখতে পারবো না, আমি ইন্টিজার a 5 সমান সেকেন্ড ব্র্যাকেট দিবি একটা, কি দিবি? সেকেন্ড ব্র্যাকেট 10 11 12 13 14 a নামক একটা ভেরিয়েবলের 5টা মানকে আমি রাখলাম 10 11 12 13 14, এই 5টা মান এর ক্যালকুলেট করতে পারবে। তার মানে অ্যারেতে যে কোনো মানকে আমার লেখার নিয়মটা হচ্ছে ফার্স্টে ডাটা টাইপ লিখবি, ফার্স্টে কি লিখবি? ডাটা টাইপ, তারপরে ভ্যারিয়েবলটার নাম লিখবি, ভ্যারিয়েবলটার নাম লেখার পরে সেটার সাইজ দিবি, সাইজ দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানগুলাকে কমা দিয়ে দিয়ে লিখে যাবি। এটা হচ্ছে লেখার নিয়ম। ফার্স্টে ডাটা টাইপ, ভ্যারিয়েবলের নাম, কয়টা মান তুই নিতে চাস সেই নামটা লিখবি, 5টা মান নিতে চাইলে 5টা মান, 10টা মান নিতে চাইলে 10টা মান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি কি মান নিতে চাস সেগুলো লিখবি। যেমন ধর আমার প্রথম 4টা মৌলিক সংখ্যা লাগবে, আমার মানের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা লাগবে? প্রথম 4টা মৌলিক সংখ্যা। তাহলে আমি কিভাবে লিখবো? ইন্টিজার ধর p, প্রথম 4টা মৌলিক সংখ্যা, তাহলে কি কি আছে? 3 5 7 11, এইভাবে মানটাকে লিখতে হবে। কথা বুঝছিস? এটা হচ্ছে অ্যারে লেখার নিয়ম। তাহলে অ্যারে লেখার জন্য ফার্স্টে কি দিতে হয়? ডাটা টাইপ, তারপরে লিখতে হয় ভেরিয়েবল, তারপরে লিখতে হয় কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোন কোন মানগুলোকে আমি নিতে যাচ্ছি সেই জিনিসটা। আচ্ছা এবার দেখ, এখানে a5 = 10 লিখছি না? তোর এমসিকিউতে আসবে কি জানোস? a0 এর মান কত? অথবা এমসিকিউতে আসলো a4 এর মান কত? কোশ্চেন আসলো এমন। এতটুকু পর্যন্ত বুঝছিস কে? বল আগে। সেমিকোলন এটা দেয় না তোরা, বেটা সেমিকোলন একটার জন্য কি লাগায় রাখছে। এই a0 মান কত বলতো? এখানে আমরা এখানে একটু বলে দিই তোদেরকে। প্রথমটাকে বলা হইতেছে ভেরিয়েবল 0 a0, তাহলে a0 এর মান কত? 10। a1 এর মান কত বলতো ভাইয়া? 11। a2 এর মান কত একটু কমেন্টে বলতো? 12। a3 এর মান কত? 13। a4 এর মান কত? 14। a5 নামের কোনো কিছু কিন্তু নাই এখানে। 5টা আমি রাখতে পারবো, 5টা মান, এই কারণে আমি 5টা ভ্যালু বসাইলাম। 6 নাম্বার মানকে যদি তুই নিতে চাস তাহলে সেই মানটাকে নিতে পারবি? পারবি না। 0 থেকে মান কাউন্ট হবে, 5টা মান না, 0 থেকে কাউন্ট হবে। 0 1 2 3 4, আমি আবার বলতেছি কোন থেকে কাউন্ট হবে? 0 থেকে। 0 1 2 3 কত? 4। 0 এর মান কত বল? 10। 1 এর মান কত? 11। 2 এর মান কত? 12। 3 এর মান কত? 13। 4 এর মান কত? 14। 0 থেকে কাউন্ট হবে। যদি এখানে এমন থাকতো বলতো ভাইয়া, এরকম থাকতো, আমি এটা মুসলাম, যদি মানটা এমন থাকতো a7, ঠিক আছে, 4 6 8 10 12 2 3 4 5 14। এবার আমি তোরা বললাম যে a4 এর মান কত, a6 এর মান কত, আরেকটা বললাম a7 এর মান কত। দেখি বলতো a4 এর মান কত? এটা কত মান? 0 এর মান। এটা কি 1, এটা কি 2, এটা কি 3, তাহলে 4 এর মান কত হবে? 0 1 2 3 4, 4 এর মান কত? 12। 6 এর মান কত? 0 1 2 3 4 5। আচ্ছা আমি 5টা মান আলটা হবে তো 6 এর মান কত? 16। এখন তুই দেখ 7 এর মান বের করতে বললো তোকে, কিন্তু তোর এখানে আছেই 6টা পর্যন্ত। 7 কি তোর আছে? এই ধরনের মান থাকলে সেসব আউটপুটের ক্ষেত্রে কি পাওয়া যাবে? নো আউটপুট। কোশ্চেন এরকমও বলতে পারে যে a7 এর মান কত?
বের করে দাও। এই ধরনের কোনো আউটপুট পাওয়া যাবে? কত থেকে সব শুরু হচ্ছে? 0 থেকে। 0 1 2 3 4 5 6 পর্যন্ত। 7 এর কোনো মান আছে? তাহলে 7 এর আউটপুট কি? কোনো আউটপুট নাই, আউটপুট 0, ইনভ্যালিড আউটপুট। বুঝাতে পারছি তোমাদেরকে? তাহলে আমি একটা প্রোগ্রাম যদি এরকম লিখি, ধর এমন আছে, ভালো করে দেখ, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে, মেইন, সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার a4 সমান 4 6 8 10। এবার a equals to a plus a equals to 2 plus a2, আরেকটা হচ্ছে b equals to 3 plus a4, printf %d, comma a, comma b, এর %d তো দুইটা, তাই না? দুইটা সংখ্যা না, দুইটা %d, কমা a, কমা b। এই ফাংশনটার আউটপুটের মান কত হবে আমার থেকে জানতে চাইছে এটা। এখন দেখতো a2 মানে কত? এটার মান কত? 0। তাহলে আমরা আগে একটু বের করি, a0 এর মান কত? 4, a1 এর মান কত? 6, a2 এর মান কত বল? 8 না? তাহলে 2 + 8 কত হচ্ছে? a এর মান কত আসছে? 10 আসছে কিনা? কিন্তু b এর মানটা যখনই বাইর করতে গেলাম ভাইয়া, b এর মান বাইর করতে যে দেখলাম 4 তো নাই। যোগ করব কারে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 তো নাই। যোগ করব কারে? তাহলে b এর মানটা কি? অসংজ্ঞায়িত, বা b এর মানটা বের করা যাবে না। আই থিংক আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। তোমরা কি বুঝছো এতটুকু পর্যন্ত? আমাকে একটু বলো তো এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু পর্যন্ত বুঝছো তোমরা? একটু কমেন্টে জানাও। ও সেমিকোলন দিতে ভুলে গেছি। ঠিক আছে, এরপরে আসি। তাহলে অ্যারের এতটুকু পর্যন্ত গেল আমাদের। তার একটু লং লাগে রাখছে। আচ্ছা, ইন্টিজার প্রাইম 5 2 3 5 7 11। এখানে তাহলে 0 মান কত বল? 0 মান কত? 2। 1 এর মান কত? 3। 4 এর 2 এর মান কত? 5। তারপর 4 এর মান কত? 0 1 2 3, 4 এর মান হচ্ছে 7 না, 0 1 2 3 4, 4 এর মান হচ্ছে 11। 0 থেকে না, 0 1 2 3 4। তাহলে এই মানগুলো কি তোমরা এভাবে বের করতে পারবা প্রোগ্রামে যদি তোমাদেরকে বের করতে দেয়? আশা করি পারবা। এই যে ধারাগুলো করলাম, এই যেগুলো করলাম, এগুলোকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে। কি অ্যারে বলা হয়? ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেখানে আমাদের শুধুমাত্র একটা মানকে নিয়ে আমরা ক্যালকুলেট করছি। আমাদের টু ডাইমেনশনাল অ্যারেও আসতে পারে। কার কথা বলতেছি? টু ডাইমেনশনাল অ্যারে, যেখানে রো থাকবে, কলামও থাকবে। আমি টু ডাইমেনশনাল অ্যারে পড়ানোর পরে আজকের অ্যারের ক্লাসটা শেষ করা দিব। তাহলে কি না থাকলে বি এর মান 0 ধরবা? হ্যাঁ 0 ধরবা। কিছুক্ষণ আগে প্রোগ্রামটার কথা বলতেছি। না থাকলে 0 ধরবা। আচ্ছা, আমরা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব। কার নিয়ে কাজ করব? টু ডাইমেনশনাল অ্যারে, যেখানে রো থাকবে, কলামও থাকবে। টু ডাইমেনশনাল অ্যারে সলভ করার জন্য আমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে, কিভাবে এটাকে ডিক্লেয়ার করতে হয়। টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়? সিম্পল ওয়ে, আমাদেরকে ফার্স্টে ডাটা টাইপ লিখতে হবে। ফার্স্টে কি লিখতে হবে? প্রথম কাজ হচ্ছে ডাটা টাইপ লেখা। এরপরে ডাটা টাইপ লেখার পরে আমাদেরকে কোন কোন মানগুলো নিতে হবে সেটা লেখা। লাইক ধরো এমন
ইন্টিজার এ 2 4 প্রথমটাকে বলা হয় রো, প্রথমটাকে কি বলে রো, পরেরটাকে বলা হচ্ছে কলাম, পরেরটাকে কি বলে গেল কই ইন্টিজার এ 2 4 প্রথমটাকে বলে রো, পরেরটাকে বলা হচ্ছে কলাম। তাইলে এখানে রো কয়টা বলতে পারবা? 2 মানে কি দুইটা রো? না, 2 মানে হচ্ছে 0 আর 1 দুইটা রো, 0 আর 1 দুইটা রো। হ্যাঁ, 0 আর 1 কয়টা রো? রো কয়টা? দুইটা। কলাম কয়টা বলতে পারবা? 4 মানে 0 তে একটা কলাম, 1 এ একটা কলাম, 2 তে একটা কলাম, তাহলে কলাম হচ্ছে 3টা। দুইটা রো কয়টা কলাম? সরি 4 না, 0 1 2 3 4 4টা কলাম, দুঃখিত, কলাম হচ্ছে 4টা। যদি আমি এভাবে লিখি বলতো ইন্টিজার বি 1 2, তাহলে রো কয়টা? একটা। কলাম কয়টা? দুইটা। মনে থাকবে? প্রথমটাকে বলে রো, পরেরটাকে বলে কি কলাম। প্রথমটাকে কি বলে রো, পরেরটাকে কি বলে কলাম। 0 তে একটা কলাম, এই যে 2 মানে কি 0 তে একটা কলাম, 1 একটা কলাম। 4 মানে কি 0 তে একটা কলাম, 1 একটা কলাম, 2 তে একটা কলাম, 3 তে একটা কলাম। এই হচ্ছে কলাম লেখার নিয়ম। এবার আসি, এতটুকু বুঝছো কিনা বলো আগে আমাকে, এতটুকু বুঝছো? আচ্ছা, এই 1 0 মানে কি বলতো? আচ্ছা, এখানে আমি একটু এটা ইন ডিটেইলসে লিখে দেই তোমাদেরকে। দেখো, ইন্টিজার এ 4 আর একটা হচ্ছে 3। ইন্টিজার এ, তোমাদের একটু কমেন্ট গুলো আমি একটু চেক করি তো। কমেন্ট করা বন্ধ করে দিয়েছে কেন? কেউ কি নাই? কই ছেলেমেয়েরা কোথায়? ছেলেমেয়েরা কমেন্ট করা বন্ধ করে দিল কেন? আচ্ছা, এক 2, এটা কমাই দিই, এটা 3 দিলাম, 2 দিলাম, 3 2 6 4 5 6। এটার মানে কি জানো? এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, যেখানে 3টা রো আছে। কয়টা রো? কয়টা রো? 3টা রো। কলাম কয়টা? 2টা কলাম। 3টা রো, 2টা কি কলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মান লিখছি না? 1 2 মানে কি জানো? প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে কি 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে কত 6। 1 2 3 4 5 6। এখানে এটাকে বলে 0 0, মানে প্রথম রো প্রথম কলাম। এটাকে কি বলে 0 0। এটাকে কি বলে বলতো? প্রথম রো প্রথম কলাম না দ্বিতীয় কলাম? দ্বিতীয় কলাম। এটাকে বলবো 0 1। এটাকে কি বলবো বলতো? এটা কি প্রথম রো নাকি সেকেন্ড রো? সেকেন্ড রো। 1 1 0, সেকেন্ড রো প্রথম কলাম। এটা কি সেকেন্ড রো সেকেন্ড কলাম। এটা কি বলতো? থার্ড রো, মানে কত 2, সেকেন্ড থার্ড রো প্রথম কলাম। এটা কি থার্ড রো দ্বিতীয় কলাম। কথা কি বুঝছো? 0 0 মানে হচ্ছে প্রথম রো প্রথম কলাম। 0 0 মানে কি প্রথম রো প্রথম কলাম। তারপরে কি
0 1 মানে কি প্রথম রো কোন কলাম সেকেন্ড কলাম, এভাবে করে যাইতে থাকবে। এটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে ধুম করে আমি এটা দেখো ফরগট এভরিথিং, আমি যদি এরকম করে দিই তোমাদেরকে বললাম ইন্টিজার বি দুই 4 0 3 7 9 15 20 21 28 1 2 3 4 5 6 7। আচ্ছা তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে এখানে বলো তো ভাইয়া 2 কমা 2 না 0,3 এর মান কত, অথবা তোমার থেকে আমি এটা জানতে চাইলাম 1,2 এর মান কত, তোমার থেকে আমি জানতে চাইলাম 1,3 এর মান কত। প্রথম আছে 0,3, 0 মানে কোন রো, প্রথমটাকে রো বলে না, 0 মানে কি প্রথম রো, তারপরে কত নাম্বার কলাম 3 নাম্বার কলাম। তাহলে এরকম থাকলে আমাকে আগে বক্সটা আঁকি ফেলতে হবে। বক্সটা কি করতে হবে, এরকম থাকলে আগে বক্স এটা আঁকি ফেলবা। কয়টা রো, 2টা রো, কয়টা কলাম 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা। তাহলে কি হবে 0 3 7 9, তারপরে কত 15 20 21 আরেকটা কত 28। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 0 3, 0 3 মানে কি প্রথম রো, কি রো প্রথম রো, তাই না? কত নাম্বার কলাম 0 1 2 3, কত নাম্বার কলাম চতুর্থ কলাম, তাই তো নাকি? 0 থেকে কাউন্ট হয়, কত থেকে কাউন্ট হয় 1 থেকে নাকি 0 থেকে? 0 থেকে কাউন্ট হয়। আমি আবার বলতেছি রো গুলা 0 থেকে কাউন্ট হয়, 0 1 2 3, 0 মানে কি প্রথম রো, 3 মানে কি 4 নাম্বার কলাম। তাহলে প্রথম রো কোনটা, এটা 4 নাম্বার কলাম কোনটা, এটা। তার মানে এটার আনসার কত হবে বলো তো? এটার আনসার 9 হবে না? এরপরে বলছে কি 1 2, প্রথমটা কি রো না, এটা কি 0 মানে প্রথম রো, 1 মানে কোন রো দ্বিতীয় রো, দ্বিতীয় রো 2, 2 মানে কত নাম্বার কলাম 3 নাম্বার কলাম, দ্বিতীয় রো কত নাম্বার কলাম, এই যে দ্বিতীয় রো 3 নাম্বার কলাম, এটা না? তাহলে এটার আনসার কত হবে 21। এরপরে কত বলছে 1 3, 1 মানে কি 0 1 কত নাম্বার রো দ্বিতীয় রো, 3 মানে কি 0 1 2 3 4 নাম্বার কলাম, দ্বিতীয় রো 4 নাম্বার কলাম, এটার আনসার কত হবে 28 হবে না? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা কি? প্রথমটাকে বলে রো, পরেরটাকে বলে কলাম। আমি আবার বলতেছি প্রথমটাকে কি বলে রো, পরেরটাকে বলে কলাম। কাউন্ট হয় কোনখান থেকে, প্রথমটা হয় 0, তারপরে সেকেন্ডটা হয় 1, 3 নাম্বারটা হয় হচ্ছে 2, 4 নাম্বারটা হয় হচ্ছে 3, এভাবে। প্রথমটাকে কিন্তু 0 বলতে হবে, পরেরটাকে কি বলতে হবে 1 কে কি বলতে হবে 2 নাম্বার কলাম। প্রথমটা হচ্ছে প্রথম রোটা 0, তারপরে 1 2 3 এভাবে করে যাবে। আচ্ছা তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু বলো তো, বুঝছো এতটুকু পর্যন্ত? তাহলে ভাইয়া আমাদের লাস্টের দিকে চলে আসছি আমরা ক্লাসের প্রায়। দেখো বলছে কি 2 2, 2 2 মানে কয়টা রো কয়টা কলাম, 2টা রো 2টা কলাম, 1 2 3 4। তোমাকে বলছে 0 0, 0 এর মান কত 1, 0 এর মান কত 2, 0 2 এর মান 1 0 এর মান কত, মানে প্রথম রো সেকেন্ড রো প্রথম কলাম 3, তারপর 1 1 এর মান কত 4। তো তোমাকে যদি ধুম করে কোনটা কোন রো এগুলো যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলতে পারবে না। এই দেখো এটাতে কি বলছে, একটা প্রোগ্রাম দেখি, একটা সম্পূর্ণ প্রোগ্রাম দেখি। ইন্টিজার নাম্বার 2 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে 3 4। তার মানে কি কি আছে 1 2 3 4। চলে গেল কেন এটা?
হচ্ছে আমাদের প্রোগ্রামটা ছিল, সরি চলে গেছিল তখন। তাহলে এখানে বলছে কি 1 2 3 4 5 6 7 8 9, এটা না প্রোগ্রাম কোনটা আছে? এটা ছিল প্রোগ্রাম। বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা তাহলে আমি আমার নিচ থেকে একটা দিই। এরকম আছে ইন্টিজার a 4 2 0 1 2 3 4 5 6 7 8 7 পর্যন্ত। আমি তোমাদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না ভাইয়া। তোমাকে বলছে এরকম printf %d, 0 1 এটার মান। আরেকটা বলছে printf %d, 1 0 এটার মান। এই দুটার মান তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো কি হবে, এখান থেকে দেখে বলো এই দুটার মান কি হবে, একটু কমেন্টে বলো এই দুটার মান কি হবে। সবাই বলো আমাকে একটু দেখি কমেন্ট, এটার আনসার কি হবে। তোমাদেরকে এতক্ষণ যে প্রোগ্রামটা করাইছি এটার উপর ডিপেন্ড করে এটার আনসার বলো কি হবে। কই কেউ বলো না কেন? আচ্ছা বল না কত এটার আনসার? প্রথমটা কত? 0 0 না? এটা কি 0 0? তারপর এটা কি 0 1? আচ্ছা তারপর এটা কি? আমি এটা করে দিই তোদেরকে। আনসারটা কেউ বলতে পারবি না? কয়টা রো? 4টা রো 2টা কলাম। তাহলে কি কি আছে? 0 1 2 3 4 5 6 7। 0 1 মানে কি? প্রথম রো সেকেন্ড কলাম। প্রথম রো না 0 মানে হচ্ছে প্রথম রো, আর 1 মানে কি? সেকেন্ড কলাম। প্রথম রো কোনটা? এটা। সেকেন্ড কলাম কোনটা? প্রথম রো এটা, সেকেন্ড এটা হচ্ছে রো, এই বরাবর এটা রো না, আর এটা কি কলাম? প্রথম রো প্রথম কলাম হচ্ছে এটা, প্রথম রো সেকেন্ড কলাম কোনটা? এটা না? এটার আনসার কত হবে? 1। তারপর এটা কি? দ্বিতীয় রো প্রথম কলাম। দ্বিতীয় রো কোনটা? এটা। প্রথম কলাম কোনটা? দ্বিতীয় রো প্রথম কলাম। এটার আনসার কত হবে? 2 হবে না? বুঝো নাই? এটা প্রথম রো সেকেন্ড কলাম, এই যে প্রথম রো সেকেন্ড কলাম। এটা কি? সেকেন্ড রো প্রথম কলাম, এই যে সেকেন্ড রো হচ্ছে এটা, প্রথম কলাম হচ্ছে এটা। এটার আনসার 1, এটার আনসার 2। ভালো করে মিলাই দেখো, 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামের আনসার, এটা হচ্ছে 2 নাম্বার রো এর, সেকেন্ড হচ্ছে 2 নাম্বার রো এর প্রথম কলামের আনসার। এইভাবে করে তোমাদের এমসিকিউ তে এগুলোর আনসার আসবে, এগুলো একটু ভালো করে দেখবা। এর থেকে এই ধরনের এমসিকিউ গুলো আসবে, সিকিউ আসার সম্ভাবনা খুব কম। আসলেও যেভাবে আজকে পড়াইছি ওরকম করে প্রোগ্রামগুলো লিখবা তোমরা। প্রায় অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তোমাদের সাথে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে একটা বা দুইটা যতগুলো ক্লাস হোক, একটা এমসিকিউ ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার আবার হয়তো কোনো এক সময় কোনো এক টার্মে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। এর আগে আদারওয়াইজ তোমাদের সাথে আমার দেখা হওয়ার পসিবিলিটিস খুব কম। হয়তো আমার ব্যাচের ফাইনাল মডেল টেস্টে দেখা হবে, বা অন্যান্য কোচিং সেন্টার যেগুলো আছে, এইচএসসি স্টাডি জোন বলো, সায়েন্স কেয়ার বলো, যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলোতে যখন দেখা হবে তখন দেখা হবে। তোমরা ভালো থাকবা, এই হচ্ছে কথা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমাদেরকে আমি অনেক মিস করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।